হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ। উম, অনেকদিন পর আপনাদের সাথে আবার দেখা হলো। সো আপনাদেরকে এইচডব্লিউ দেওয়া হয়েছিল কিছু, আপনারা গ্রুপে অনেকে কমেন্ট করতেছেন লাইক যে অনেকগুলা অ্যান্সার আপনারা ধরতে পারতেছেন, বাট স্পেলিং মিস্টেকের জন্য আপনাদের প্রবলেমটা রয়ে যাইতেছে আর কি। না, আপনাদের মার্ক কম আসতেছে, স্কোরটা কম আসতেছে। এই জন্য আমি আপনাদেরকে ফার্স্টে একটা পিডিএফ দিছিলাম, আর গ্রুপে কিছু ওয়ার্ড লিখছিলাম যে ওই ওয়ার্ডগুলা পড়ে নিলে স্পেলিং বানামগুলা বেশি পড়ার দরকার নেই, জাস্ট 1200-এর মতো কিছু ওয়ার্ড লিস্ট আছে। সো ওইগুলা যদি আপনারা ঠিকমতো পড়ে নিতেন তাহলে হয়তো আপনাদের স্পেলিং মিস্টেকে এই সমস্যাটা হতো না। সো কতজন এই কাজটা করছেন, সবগুলো ওয়ার্ড মুখস্থ করছেন স্পেলিং? হ্যালো। জি ভাইয়া, মুখস্থ করছি তো ভাই, মনে থাকে না। এটা বারবার খাতায় লিখবেন, মনে থাকবে না তো। বারবার খাতায় লিখবেন এবং মুখস্থ করবেন। বারবার লিখলে দেখা গেছে ওইটা মনে থাকে। হ্যাঁ, দেখা গেছে এক একটা শব্দ আপনি 3 বার করে লিখবেন খাতায়। লেখার পর দেখবেন যে পাশের কেউ থাকলে বা এরকম ভাই, ছোট ভাই বা আত্মীয় স্বজন থাকলে তাদেরকে বলবেন যে ধরতে। সো যখন সে ধরবে যেই শব্দগুলো আপনার স্পেলিং মিস্টেক হবে ওই শব্দগুলোর উপর দাগাই রাখবেন, ওইগুলো একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে ওইগুলো ভালোভাবে পড়বেন। তো আজকে মনে হয় যে এই কয়জনই 6 জনের মতো জয়েন করছে। আহ, ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শুরু করে দিই। বাকিদের কি অবস্থা বুঝতেছি না। ভাইয়া, সামনে সপ্তাহে তো রোজা, ক্লাস টাইম কি চেঞ্জ করবেন? রমজানে তো হ্যাঁ, 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 তারাবি আছে তো ক্লাস চেঞ্জ করতে হবে ইনশাল্লাহ। জি ভাইয়া। এখন কথা হলো আপনাদের প্রিফারেবল টাইম কোনটা, মানে কোন টাইম দিলে আপনাদের জন্য ভালো হবে এটা একটু জানাইন আমায় ক্লাস শেষে, আর তাহলে আমরা ক্লাসে চলে যাই সরাসরি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। ঠিক আছে। সো আজকের ক্লাসটা আইএলটিএস রিডিং নিয়ে, লিসেনিং নিয়ে, লিসেনিং এর উপর ক্লাসটা হবে আজকে। এটা সেকেন্ড ক্লাস সম্ভবত। সো আমরা তো সবাই জানি যে আইএলটিএস লিসেনিং এ টোটাল 40টা মতো কোশ্চেন থাকে, 40 মিনিট টাইম। তার বিচ্ছে দেখা গেছে 30 মিনিটস আপনার অডিওটা পেলে হয়, আর বাকি 30 মিনিটের মধ্যে আপনার কারেক্ট অ্যান্সারটা অ্যান্সার শিটে তুলতে হয়। হ্যাঁ, তো কোশ্চেনগুলো তো জানেনই সবাই যে 6 টাইপের কোশ্চেন আসে টোটাল, এই আর কি ব্রিফ একটা ভিউ। তো আমাদের লিসেনিং এর ক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের প্রচুর লিসেনিং শুনতে হবে। লাইক আল জাজিরা, বিবিসি, এইসব নিউজ যেগুলো আছে, রিনাউন্ড রেপুটেটেড নিউজ চ্যানেল, ওদের নিউজগুলো অনেক বেশি বেশি শুনতে হবে। আর আমরা লিসেনিং যত বেশি শুনবো আপনাদের সবারই, ঠিক আছে, লিসেনিং এর স্কিলটাও বাড়বে, প্লাস স্পিকিং এর অ্যাবিলিটিটাও অনেক বের হবে, কারণ আমরা যাই শুনবো আমাদের মুখ থেকে তাই বের হয়। সো আমরা বেশি বেশি করে শুনবো যাতে আমাদের স্পিকিংটাও লিসেনিং এর সাথে ইমপ্রুভ হয়। ঠিক আছে, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। তো আজকে আমরা আম, একটা টেস্ট সলভ করব। এটা হলো আইএলটিএস এর লিসেনিং টেস্ট। কত এটা, বই মনে হয় যে সম্ভবত 9, ক্যামব্রিজের 9 নাম্বার বইটা, আর টেস্ট নাম্বার 1। ঠিক আছে। সো এখানে যেটা আমরা কোশ্চেনটা পাওয়ার পর করবো সেটা হলো গিয়ে কিওয়ার্ডগুলো দাগাবো। লিসেনিং এর ক্ষেত্রে কিওয়ার্ড কিরকম টাইপের হয়, যেন এখানে বলা আছে যে জব ইনকোয়ারি, মানে কি এখানে জব সম্পর্কে হয়তো বা কিছু একটা বলবে, তো এটা একটু হাইলাইট করলাম যে জব সম্পর্কে কিছু একটা বলবে। ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট না, তো হাইলাইট করবো জাস্ট এই মানে একটা জেনারেল একটা কনসেপ্ট নেওয়ার জন্য। তারপর এখানে দেওয়া আছে এক্সাম্পল ওয়ার্ক অ্যাট রেস্টুরেন্ট, এটা একটা অ্যান্সার যেটা দেওয়া আছে। ঠিক আছে, রেস্টুরেন্ট সম্পর্কে কিছু। সো যেহেতু এখানে বলছে জব ইনকোয়ারি, এখানে নিচে দেওয়া আছে টাইপস অফ ওয়ার্ক, মানে কি টাইপের ওয়ার্কের জন্য হয়তো বা একটা এমপ্লয়মেন্ট বা একটা ভ্যাকেন্সি নিয়োগ দিছে।
সো কি টাইপের কাজ করবে, ঠিক আছে, টাইপ অফ ওয়ার্ক। এখানে কিন্তু এই যে টাইপ অফ ওয়ার্কটা আছে লিসেনিং এর ক্ষেত্রে কিন্তু ওরা প্যারাফ্রেজ বা সিনোনিম ইউজ করে। লাইক যদি এইভাবে না বলে, টাইপ অফ ওয়ার্কস না বলে ওরা বলবে এরকম সোর্স অফ ওয়ার্কস বা সিমিলার কাইন্ডস অফ ওয়ার্কস। সো আমাদের এটা মাথায় রাখতে হবে, যেখানে যে টাইপ অফ ওয়ার্কস বলছে লেখা আছে দেখে যে একদম লিসেনিংও ডাইরেক্টলি বলবে যে টাইপ অফ ওয়ার্কস, এটা ম্যান্ডেটরি না। এটা মানে একদম ইউনিভার্সাল কোনো রুল না। ওরা সিনোনিমে ইউজ করতে পারে ইনস্টেড অফ টাইপ অফ ওয়ার্ক। কতভাবে বলা যায় টাইপ অফ ওয়ার্ককে একটু বলি সবাই, বলেন। মানে এই টাইপ অফ ওয়ার্ককে কতভাবে কিভাবে প্যারাফ্রেজ বা সিনোনিম দিয়ে বলা যায় একটু বলতে পারি আমরা এভরিওয়ান? ডিফারেন্ট অফ ওয়ার্ক। হ্যাঁ ডিফারেন্ট, হ্যাঁ দেয়ার আর মেনি টাইপস অফ ওয়ার্ক বা দেয়ার ডিফারেন্ট কাইন্ডস অফ ওয়ার্ক বা সোর্স অফ ওয়ার্ক বা আরো কি বলে সিভিরাল কাইন্ড অফ ওয়ার্কস, ঠিক আছে। ক্লাসিফিকেশন অফ ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ ক্লাসিফিকেশন অফ ওয়ার্ক। হ্যাঁ হ্যাঁ না, ক্লাসিফিকেশন অফ ওয়ার্ক বলতে যে কাজটা কিসের ভিত্তিতে আর কি, এই টাইপের, হ্যাঁ সেটাও হয়, হতে পারে, নো ইস্যুস। তো তারপরে আমরা এখানে হাইলাইট করব কি ওয়ার্ড হিসাবে, এইখানে এটা ধরবো যে টাইপ, ঠিক আছে, অফ টপের দরকার নেই, কিওয়ার্ড হিসাবে আমরা এখানে দুইটা বা একটা ওয়ার্ড ধরবো। সো যেটা বলতেছিলাম, এখানে আমরা কিওয়ার্ড হিসাবে দুইটা ওয়ার্ড ধরবো, টাইপ, ওয়ার্ক, ঠিক আছে। অফ দরকার নেই, অফ দেখা গেছে অফের শব্দ খুঁজতে যাই আমরা কনফিউজ হয়ে যাই অফ মানে কি। তো সেই জন্য আমরা এখানে হাইলাইট করবো টাইপ, ওয়ার্ক, ঠিক আছে। এখানে পরে দেওয়া আছে নাম্বার অফ আওয়ার্স পার উইক, 12 আওয়ার্স, ঠিক আছে, মানে কত ঘন্টা হয়তো বা কাজ করার দরকার হবে বা করবো আমরা, এই টাইপের কিছু একটা বলছে। সো এখানে বলা আছে যে নাম্বার অফ আওয়ার্স পার উইক, এখানে 12 ঘন্টার মতো কিছু একটা বলা আছে, এটার দরকার নেই। তারপর এখানে কি বলছে, উজ নিড ওয়ার্ক পারমিট, ঠিক আছে, ওটাও দরকার নেই আমাদের। এখানে 2 নম্বর কোশ্চেনে যেটা বলা আছে ওয়ার্ক ইন দ্য ড্যাশ ব্রাঞ্চ, এখানে কোনো একটা ব্রাঞ্চের নাম থাকবে। সো এখানে আমরা হাইলাইট করবো একটা ব্রাঞ্চের নাম, হয়তো বা কোনো একটা ব্রাঞ্চ নাম থাকবে, ইন শব্দটা, ওয়ার্ক ইন, এই দুইটা, ওয়ার্ক ইন ড্যাশ ব্রাঞ্চ, এখানে কোনো একটা ব্রাঞ্চের নাম বলবে। তারপরে 3 নম্বর কোশ্চেনটা বলছে নিয়ারেস্ট বাস স্টপ, হয়তো বা কোনো একটা লোকেশন বলবে, নেক্সট টু মানে কি পাশে, ঠিক আছে, নেক্সট টু আমরা এটা সিলেক্ট করবো, আর এখানে কি বাস স্টপ, ঠিক আছে, নিয়ারেস্ট বাস স্টপ, সব থেকে কাছের যে বাস স্টপ আছে তার পাশেই কিছু একটা অবস্থিত, হ্যাঁ। সো এখানে আমরা নেক্সট টুটা হাইলাইট করব লাল কালি দিয়ে আর কি। আপনার কিওয়ার্ড হিসেবে প্যারাফ্রেজের জন্য বা এরকম সিনোনিম হিসেবে এগুলা মাথায় রাখবেন যে কি হতে পারে। ফার্স্টই আপনি দেখবেন কোশ্চেনটা দেখার পর এই যে 3 নম্বর একটা জিনিস কি হতে পারে, ঠিক আছে, ওইটা মাথার মধ্যে নিতে থাকবেন, গেস করতে থাকবেন যে হোয়াট কাইন্ডস অফ ওয়ার্ড উই ক্যান পুট ইন দ্য ব্যালান্স। তবে এখানে বলছে নিয়ারেস্ট বাস স্টপ, এটা আমরা করবো বাস স্টপ, নিয়ারেস্টের দরকার নেই, বাস স্টপ নেক্সট টু। তারপর আছে পেমেন্ট, পে এইখানে দেওয়া আছে যে 4 পাউন্ড, ঠিক আছে, 4 পাউন্ড, তারপরে সামথিং একটা, যখনই দেখবেন যে এরকম একটা 4 দেওয়া তারপর পাউন্ড দেওয়া, তার মানে হয়তো বা 4 পাউন্ড দিয়া দিছে যেহেতু অলরেডি, সো কিছু একটা ডট বা এরকম পাউন্ডের থেকে কম আসবে, 4 পাউন্ড এত সেন্স বা সেন্স এরকম টাইপের। সো অ্যান আওয়ার, এটাই বলছে অ্যান আওয়ার, মানে 1 ঘন্টা তারা এই টাইপের কিছু একটা পেমেন্ট করবে, 4 পাউন্ড। তো এখানে সম্ভবত নাম্বারই হবে, এই জিনিসটা আমরা হাইলাইট করব। তারপর বলছে যে এক্সট্রা বেনিফিটে যখন আসবে তখন আমরা বুঝে ফেলবো যে হয়তো বা এই 4 নাম্বারটা শেষ, ঠিক আছে, তার মানে আমরা 5 নাম্বারের দিকে আসতেছি, তখনই আমরা 5 নাম্বারে ফোকাস করব। আর সবাই কোশ্চেনটা বারবার যত দ্রুত সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সবাই কোশ্চেনটা 1 সেকেন্ডে বুঝে নেবেন। এই যেমন এইখানে 5 নাম্বার কি কোশ্চেন বলছে, এক্সট্রা পে হোয়েন ইউ ওয়ার্ক অন, এখানে এত কিছুর তো দরকার নেই, জাস্ট 3টা ওয়ার্ড হাইলাইট করে নেবেন, তাহলে বুঝবেন যে এখানে কি বলছে, যে এক্সট্রা পে, 3টা ওয়ার্ড, এক্সট্রার দরকার নেই, পে হোয়েন ইউ ওয়ার্ক অন, ঠিক আছে, এক্সট্রা পে, এক্সট্রা শব্দটা হাইলাইট করতে হবে, এক্সট্রা পেমেন্ট করবে কখন, যখন ইউ ওয়ার্ক অন কোনো একটা দিনে, লাইক ফ্রাইডে বা সানডে বা স্যাটারডে, কোনো একটা দিনে যদি আপনি এক্সট্রা ওয়ার্ক করেন তাহলে আপনাকে একটা কি পেমেন্ট করবে, এক্সট্রা পেমেন্ট করবে, ঠিক আছে। সো এক্সট্রা পে, এই 2টা শব্দ হাইলাইট করলাম, এক্সট্রা পে হোয়েন ইউ ওয়ার্ক অন, হোয়েনের দরকার নেই, এক্সট্রা পে ইউ ওয়ার্ক
ইউ ওয়ার্ক অনটা লাগাবেন, কারণ অন বলতে আমরা বুঝে নিচ্ছি যে অন মানে কোনো একটা দিনের নাম, ঠিক আছে, বা ফ্রাইডে, স্যাটারডে, সানডে, বা কোনো হলিডে বা কোনো ছুটির দিন, এই টাইপের কিছু একটা হতে পারে। তারপরে বলা আছে ট্রান্সপোর্ট হোম হোয়েন ইউ ওয়ার্ক। এই ট্রান্সপোর্টটা দিবে কখন দিবে? যখন আপনি কাজ করবেন, মানে স্পেসিফিক কোনো টাইম শিডিউল আপনি যখন কাজ করবেন তখন হয়তো বা ট্রান্সপোর্টে করে ওদের নিজস্ব আপনাকে বাসায় পৌঁছে দিবে। সো এখানে হাইলাইট করবেন যে ট্রান্সপোর্ট হোম, ঠিক আছে, হোয়েন ইউ ওয়ার্ক, যখন আর কি, এই দুইটা শব্দ। তারপর কি বলছে যে কোয়ালিটিস রিকোয়ার্ড, ঠিক আছে, কোয়ালিটিস, এখানে কোয়ালিটিসটা হাইলাইট করবেন, তাহলেই বুঝতে পারবেন যে হয়তোবা কোয়ালিটিস রিকোয়ার্ড। এখানে 7 নাম্বার দিচ্ছে, 8 নাম্বার, মানে কি দুইটা আপনার কোয়ালিটি থাকা লাগবে। হয়তোবা আপনি নাচতে পারেন ভালো, এরকম বইলা দিবে, বা গাইতে পারেন, এরকম যখনই দেখবেন যে কোয়ালিটি রিকোয়ার্ড, তখন মাথার মধ্যে একটা জিনিসই খালি ঘুরাবেন, যে গেস করতে থাকবেন কি টাইপের কোয়ালিটি। জবের ক্ষেত্রে কি টাইপের কোয়ালিটি, হয়তোবা জবের ক্ষেত্রে ভালোভাবে থিঙ্কিং অ্যাবিলিটি ভালো থাকতে হবে, যে যেহেতু অ্যাবিলিটি আছে এখানে, অ্যাবিলিটি টু, ঠিক আছে, অ্যাবিলিটি টু যেহেতু আছে, সো তার মানে কি অ্যাবিলিটি টু কমিউনিকেটেড উইথ আদার ক্লায়েন্টস, বা এরকম কিছু একটা থাকতে পারে। এই টাইপের ওয়ার্ডগুলো তখন মাথার পিছু ঘুরাবেন, ঠিক আছে। সো কোয়ালিটিস প্রথমটা বলা হয়েছে, কিছু একটা বলবে এখানে, কিছু একটা ভালো একটা কোয়ালিটি থাকা লাগবে। পরেরটা কি অ্যাবিলিটি টু, কোনো একটা অ্যাবিলিটি আছে আপনার মধ্যে, গাইতে পারেন বা নাচতে পারেন, বা এই টাইপের তো ওয়ার্ড হবে না, লাইক অ্যাপ্রক্সি, মানে মানে কাছাকাছি যে ওয়ার্ডগুলো আছে, যে ক্লায়েন্টের সাথে ভালো, লাইক ক্লায়েন্টের সাথে ভালো ভাবে হ্যান্ডেল করতে পারা, বা একটা গ্রুপ বা একটা টিম ওয়াইজ কাজ করলে টিমের সাথে ভালো একটু কোলাবোরেশন করতে পারা। সো এই টাইপের কিছু অ্যাবিলিটি বলবে, এটা মাথার মধ্যে ঘুরাইতে থাকবেন। পরে কি ইন্টারভিউ অ্যারেঞ্জ ফর থার্সডে ড্যাশ অ্যাট 6 PM। এইটা দেখেই তো আমরা বুঝে ফেলছি যে থার্সডেতে কোনো একটা সময়, হ্যাঁ, হয়তো মর্নিং বা আফটারনুন, বা আপনার কি বলে মিড ডে, এরকম কোনো একটা সময়তে টাইমও দেওয়া আছে, বা এখানে ডেটও হতে পারে থার্সডে, বা একটা ডেট, যে বৃহস্পতিবার, যে কোনো একটা ডেট, যেমন কত ডেট, 19 নভেম্বর বা 19 সেপ্টেম্বর, এরকম কিছু একটা বলতে পারে অ্যাট 6 PM। মানে এখানে থার্সডে মানে আমরা বুঝে ফেলছি যে কিছু একটা স্পেসিফিক কোনো ডেট বা স্পেসিফিক কোনো সময়, লাইক আফটারনুন বা এরকম কিছু একটা বলবে, ঠিক আছে। সো তারপর এখানে এই ওয়ার্ডটা, এই দুইটা ওয়ার্ডই করতে পারি, ইন্টারভিউ অ্যারেঞ্জড, মানে ইন্টারভিউ কখন আর কি ডাকছে। তারপর কি বলছে, ব্রিং দ্য নেম অফ টু রেফারিজ। সো দুইজনের রেফার থাকতে হবে, ঠিক আছে, দুজনকে রেফার করতে হবে, এরকম বলছে। সো একজনের নাম এখানে অলরেডি দেওয়া আছে, সামিরা। এই যখন এরকম নাম দেওয়া থাকবে, তার মানে কি নামের প্রথম অংশটা দেওয়া আছে, সো আমাদের সেকেন্ড অংশটা ওদের স্পেলিং এর সাথে সুন্দরভাবে রাইট ডাউন করতে হবে এখানে। তারপর চলে যাই পরে কি, তো আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেখানে 11 থেকে 16 পর্যন্ত ওয়ার্ড, সরি, 11 থেকে 16 পর্যন্ত যেই ইগুলো আছে, ফিল ইন দ্য গ্যাপস। সো এখানে বলা আছে ওয়ান ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, ঠিক আছে। সো এইটা খেয়াল না করলেও হবে, লাইক আপনি ফার্স্টে থেকে দেখা গেছে যে মাথার মধ্যে এরকম সেট আপ করে নেবেন যে হাইয়েস্ট আমি 3টা ওয়ার্ড লিখবো, 2টা ওয়ার্ড, ঠিক আছে, নো মোর দ্যান 3 ওয়ার্ডস, 3টা ওয়ার্ড সবসময় লিখবো। তো যখন আবার অডিওটা একদম শেষ হয়ে যাবে, তখন আপনি অ্যান্সারগুলো করার সময় জাস্ট এইখানে তাকাবেন যে এখানে কয়টা ওয়ার্ড বলছে, ঠিক আছে। যদি বলে একটা ওয়ার্ড, সো এখানে ওই 3টা থেকে যেই মেইন ওয়ার্ড, মানে যেই ওয়ার্ডটার মাধ্যমে আপনি এই পুরা গ্যাপটাকে আপনি সুন্দরভাবে ফিল আপ করতে পারেন, আপনি ওই ওয়ার্ডটা শুধু রেখে, যদি বলে 2টা ওয়ার্ড, সো এরকম 2টা ওয়ার্ড রাখবেন। আর যদি বলে একটাই ওয়ার্ড, ওই একটা ওয়ার্ড রেখে, ঠিক আছে, তারপর বাকিগুলা কেটে দিবেন। এখানে এত প্যারা নেওয়ার দরকার নেই যে ওয়ান ওয়ার্ড কয়টা ওয়ার্ড লিখতে বলছে বা এরকম, এটা আপনি অডিও কি বলে শেষ হওয়ার লাস্টেও আপনি এইখানে দেইখা 11 থেকে 16 নাম্বার পর্যন্ত দেইখাও আপনি উঠাইতে পারবেন, ঠিক আছে, যে একটা ওয়ার্ডের বেশি নয়। কিন্তু যখন আপনি শুনবেন তখন ট্রাই করবেন যে 2 থেকে 3টা অ্যাটলিস্ট, মানে 3টা ওয়ার্ডই লেখার, ঠিক আছে। তো তবে এখানে বলছে যে কি বলছে, ওয়ান ওয়ার্ড অর এ নাম্বার, যাই হোক, স্পোর্টস ওয়ার্ল্ড, একটা শপের নাম হয়তো বা স্পোর্টস ওয়ার্ল্ড। এখানে কি হয়, এ নিউ ড্যাশ অফ অ্যান ইন্টারন্যাশনাল স্পোর্টস, ঠিক আছে, গুডস কোম্পানি। এ নিউ কিছু একটা নতুন, ঠিক আছে, হয়তো বা ব্রাঞ্চ বা কিছু একটা নতুন কি বলে সেন্টার, বা কিছু একটা নতুন, যেটা করবে কি, যে ইন্টারন্যাশনাল স্পোর্টসের কোম্পানিটা কি বলে পণ্যটা ক্যারি করবে বা থাকবে ওইখানে, এ নিউ
অফ অ্যান ইন্টারন্যাশনাল কোম্পানি। পরে কি লেখছে, লোকেটেড ইন দ্য শপিং সেন্টার টু দ্য ড্যাশ অফ ব্রডকাস্টার, মানে একটা জায়গার নাম, টু দ্য ড্যাশ অফ। এই যে অফ মানে কি, অফ মানে হচ্ছে যে এর, ঠিক আছে, কিসের, এই ব্রডকাস্টারের কোনো একটা জায়গা, লোকেটেড মানে কোথাও একটা, লোকেটেড মানে অবস্থিত হয়েছে, শপিং সেন্টারটা টু দ্য ড্যাশ অফ ব্রডকাস্টার, ঠিক আছে, ব্রডকাস্টার কোনো একটা দিকে, লাইক এখানে বলতে পারে নর্থ বা ওয়েস্ট বা ইস্ট, ঠিক আছে, এরকম টাইপের কিছু একটা ওয়ার্ড বলতে পারে। ওই শব্দগুলা লাইক নর্থ ওয়েস্ট ইস্ট, ঠিক আছে, সাউথ এন্ড ইস্ট বা নর্থ ইস্ট, এরকম শব্দগুলো মাথায় ঘুরাবেন যে এই টাইপের কিছু শব্দ বলতে পারে। তারপর কি বলছে যে হ্যাজ এ স্পোর্টস, ঠিক আছে, কিছু একটা আছে খেলার সামগ্রী, হ্যাজ এ স্পোর্টস মানে স্পোর্টসের কিছু একটা স্পোর্টসে আছে, অ্যান্ড ইকুইপমেন্ট অন টু 3 ফ্লোর, মানে 1 থেকে 3rd ফ্লোর পর্যন্ত কোনো একটা ইকুইপমেন্ট আছে এবং অ্যান্ড যেহেতু আছে ইকুইপমেন্টের আগে এবং কিছু একটা আছে তার সাথে, হ্যাজ এ স্পোর্টস, এখানে হাইলাইট করেন স্পোর্টস ড্যাশ অ্যান্ড ইকুইপমেন্ট অন 3rd ফ্লোর, 1 থেকে 3 ফ্লোর পর্যন্ত। পরে কি বলছে, ক্যান গেট ইউ এনি আইটেম উইথিন ড্যাশ ডেজ, মানে আপনাকে যে কোনো একটা আইটেম উইথিন, হয়তো বা ডেলিভারি বা কি টাইপের একটা ওয়ার্ড এখানে আসতে পারে, ঠিক আছে, যেটা ড্যাশ ডেজ মানে কোনো একটা দিনের মধ্যে, লাইক স্পেসিফিক কোনো দিন, 8 থেকে 10 দিন, 20 থেকে 40 দিন, 50 থেকে 60 দিন, এরকম কোনো ডেজ বলতে পারে ওরা। সো এখানে ডেটসের কত দিন বলবে এইটা কাউন্ট হবে, এটা মাথা রাখবেন যে ক্যান গেট এনি আইটেম উইথিন, এখানে হাইলাইট করবেন যে এনি আইটেম, ক্যান গেট দিবেন যে পেতে পারি, ঠিক আছে, এনি আইটেম উইথিন, এই যে উইথিন মানে এই যে শূন্যস্থানে আগের শব্দটা আর পরের শব্দটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই ডেইস মানে আমরা বুঝে গেছি যে কোনো একটা দিন হবে, দিনের নামও বলতে পারে লাইক ফ্রাইডে স্যাটারডে সানডে, কিন্তু যেহেতু এখানে আছে ক্যান গেট, এখানে যেহেতু আছে ক্যান গেট মানে কি আপনি পেতে পারেন, ঠিক আছে, ইউ এনি আইটেম যে কোনো আইটেমে আপনি পেতে পারেন উইথিন মানে অনেক ইম্পর্টেন্ট এই শব্দটা। উইথিন মানে কি, উইথিন কেউ কি বলতে পারেন উইথিন শব্দ অর্থ কি? হ্যালো, মানে কিছুর সাথে নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মানে উইথিন বলতে যে আপনি কি বলে যে আপনাকে যদি বলে যে উইথিন 20 মিনিটস, আপনি 20 মিনিটের শেষ মানে শেষ এটার মধ্যে অবস্থায়, একটা মধ্যে দিয়ে ভাই, একটা হ্যাঁ সময়ের মধ্যে হ্যাঁ, মধ্যে বলতে ইন, আর উইথিন মানে বলতে যে 20 মিনিট যদি আপনাকে টাইম দেয়, লাইক আপনাকে যদি বলে ইউ হ্যাভ টু সাবমিট দিস অ্যাসাইনমেন্ট উইথিন 20 মিনিটস, তার মানে হচ্ছে আপনি 20 মিনিট যখন হবে তখনই আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন, 20 মিনিটের আগেও না এবং পরেও না, ঠিক আছে। সো এটা মাথায় রাখবেন, উইথিন যেহেতু বলছে যে ক্যান গেট এনি আইটেমের দরকার নেই, এখানে আপনি হাইলাইট করবেন ক্যান গেট উইথিন, কিছু একটা জিনিস যে কোনো জিনিস আপনি পেতে পারেন, যে উইথিন মানে কি কোনো একটা দিবসের মধ্যে, এই যে যেহেতু আছে কোনো একটা দিবসের মধ্যে, এখানে হয়তো বা দিনের সংখ্যা বলবে যে 1 মাস 2 মাস 3 মাস, এটা 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 গেস্ট করে নিতে হবে। তারপর কি বলছে, সব স্পেশালাইজড ইন ইকুইপমেন্ট মানে স্পেশালিস্ট মানে এই দোকানটা কিছু একটা জিনিসের উপর বেশি একটা স্পেশাল অফার টফার দেয়, ঠিক আছে। তো বলছে যে সব স্পেশালিস্ট ইন ইকুইপমেন্ট ফর থেকে জন্য, কোনো একটা ইকুইপমেন্ট যেটার জন্য এটা বেশি স্পেশাল, মানে কি কোনো একটা ইকুইপমেন্টের নাম বলবে। এখানে যেহেতু স্পোর্টস শপ, তো আমাদের মাথায় এই থিঙ্কিংটা রাখতে হবে, হয়তো বা স্পোর্টস শপে কি আছে, ক্রিকেট টাইপের আছে বা জার্সি আছে বা আপনার ভলিবল বা কিছু একটা কিছু নাম বলতে পারে, ফুটবল হকি ক্রিকেট কিছু একটা স্পেশালিস্ট, বুঝছেন। সো এই 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 সমস্ত জিনিসগুলো মাথায় ঘুরপাক খাওয়াইতে হবে, ঠিক আছে, যখন এই কোশ্চেন আসবে। তো তারপর বলছে হ্যাজ এ স্পেশাল সেকশন হুইজ জাস্ট সেল, যে ওদের সব একটা স্পেশাল একটা সেকশন আছে, এই যে হ্যাজ এ স্পেশাল সেকশন, যেখানে কি হুইজ জাস্ট সেল শুধুমাত্র বিক্রি করে, হুইজ জাস্ট সেল, এই জাস্ট সেলটা আপনি হাইলাইট করবেন। যে স্পেশাল সেকশন আছে, এখানে আমরা একটা জিনিস খেয়াল করি যে এই দুইটা, এই পুরো সেন্টেন্সটা আমাদের পড়ার দরকার নেই, পুরো সেন্টেন্সটা পড়তে গেলে টাইম কনজিউম হইবে অনেক। তো আমরা জাস্ট কি ওয়ার্ডটা হাইলাইট করে যখন কোশ্চেনটা আসবে তখন এই দুইটা ওয়ার্ডের দিকে তাকাইলে আমরা বুঝতে পারবো যে এখানে কি চাইছে, আমাদের অ্যান্সারটা কি হতে পারে, ঠিক আছে। এই দুইটা ওয়ার্ডের দিকে তাকাইয়া মাথার মধ্যে ঘুরপাক খামো যে অ্যান্সারটা এইরকম হইতে পারে, হ্যাঁ। লাইক স্পেশাল সেকশন, স্পেশাল একটা সেকশন আছে যেটা কি করে, জাস্ট সেল শুধুমাত্র একটা জিনিস বা দুইটা জিনিসই সেল করে যেটা খুব স্পেশাল, ঠিক আছে। সেটা মাথায় রাখতে হবে, কিছু একটা জিনিস স্পেশাল বিক্রি করে, কিছু একটা জিনিস স্পেশাল বিক্রি করে, এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট বুঝতে হবে।
তো তারপর আমরা পরবর্তী কোশ্চেন চলে যাই। এই যে অনেকের প্রবলেম হয় যে জিনিসটা নিয়ে, সেটা হলো যে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের সমস্যা ঠিকই মাল্টিপল চয়েসে আমরা পুরাপুরি শুনি না, লাইক ফার্স্ট টু লাস্ট আমাদের শুনতে হবে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে। সো যদি ফার্স্ট টু লাস্ট আমরা শুনি, ঠিক আছে, তাহলে দেখা গেছে প্রথমে এই শব্দটা বললো, বলার পর আবার ঘুরাইয়া পেঁচাইয়া আবার এই এই এক নম্বরটা আবার নিয়ে আসবো ওরা। এইটাই মাল্টিপল চয়েসের মেইন আর কি কি বলে ট্রিক্স। সো এইটা যদি সবাই একটু বেশি বেশি প্র্যাকটিস করেন, আয়ত্ত করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। যখন আপনি ফিল ইন দ্য গ্যাপসের ক্ষেত্রে আপনি এই শব্দটা জানা আছে, সো তারপর যদি লিসিনার কি বলে স্পিকার কোনো একটা শব্দ বলে আপনি বসাই দিলে এটা হতে পারে। হ্যাঁ, যে কোনো একটা শব্দ বললো যে এই শব্দটা আপনি এখানে পাইতেছেন না, বা জাস্ট ছেলের উপরে ভিত্তি করে একটা শব্দ বলছে, ওইটা আপনি বসাই দিলে হয়ে গেল। কিন্তু মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আপনার পুরো কোশ্চেনটা সুন্দরভাবে বুঝতে হবে। এখানে কি বলছে কোশ্চেনটা, এ চ্যাম্পিয়ন অ্যাথলেট উইল বি ইন দ্য শপ। একটা চ্যাম্পিয়ন অ্যাথলেট, যে হয়তো বা কোনো একটা কিছুতে চ্যাম্পিয়ন, ক্রিকেটে চ্যাম্পিয়ন, হকিতে চ্যাম্পিয়ন, বাস্কেটবল বা কিছু একটা চ্যাম্পিয়ন হয়েছে, যে দোকানে থাকবে, উইল বি ইন শপ। সো এখানে হাইলাইট করব চ্যাম্পিয়ন অ্যাথলেট, চ্যাম্পিয়ন অ্যাথলেট, ঠিক আছে। বি ইন দ্য শপ, উইলের দরকার নাই, বি ইন দ্য শপ। উইল হাইলাইট করলে করতে পারেন, কিন্তু এখানে হাইলাইট করবেন চ্যাম্পিয়ন অ্যাথলেট বি ইন দ্য শপ। মানে কি, এটা অর্থ তো আমরা বুঝতে পারছি যে চ্যাম্পিয়ন অ্যাথলেট আমার তাদের দোকানে আসবে, ঠিক আছে। সো এখানে টাইম, যদি এই কোশ্চেনটা পরপর মোটামুটি একটু কনফিউশন থাকে, তখন আমরা কি করব, তখন আমরা ট্রাই করব যে একটা অ্যাটলিস্ট একটা অপশন পড়ার, যাতে আমাদের কি পারসেপশনটা একদম ক্লিয়ার হয়। যেমন এইখানে আমরা এই শব্দটা দেখলাম যে চ্যাম্পিয়ন অ্যাথলেট উইল বি ইন শপ, ঠিক আছে, তো হালকা একটু কনফিউজ আছে যে কি বললো, ভালো একটা বুঝলাম না। সো যখনই আমরা এইটার অপশনটার দিকে তাকাবো, অন সানডে মর্নিং অনলি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনো একটা দিনে চ্যাম্পিয়ন অ্যাথলেট দোকানে আসবে, ঠিক আছে। আবার এখানে আবার বলা আছে যে অল ডে সানডে, তার মানে কি, হয়তোবা বলবে যে সানডের কোনো একটা সার্টেন টাইমে ওরা চ্যাম্পিয়ন অ্যাথলেটটা দোকানে আসবে, সেইটাই আমাদের ক্যাচ করতে হবে যে সার্টেন একটা টাইম কখন, ঠিক আছে। জাস্ট একটা অপশন পড়বো, একটা অপশন পড়লেই দেখা গেছে যে টাইম পাবো না। তার চেয়ে ভালো যে এই কিওয়ার্ডগুলো দেখে ভালোভাবে আয়ত্ত করে নেওয়া, বুঝতে পারা। যদি না বুঝি, কনফিউশন থাকে, তাহলে একটা অপশন আমরা দেখবো যে কি বুঝাইছে আসলে। তো পরেরটা চলে যায় মাল্টিপলে। কি লাগছে, দ্য ফার্স্ট পারসন টু অ্যান্সার 20 কুইজ কোশ্চেন্স কারেক্টলি উইল ওন। এখানে কি বলছে যে 20টা কুইজ হাইলাইট করব। অ্যান্সার ওয়াই 20টা কুইজ যে অ্যান্সার করতে পারবে, আমরা যেটা বুঝছি দ্য ফার্স্ট পারসন মানে কি, যেই লোকটা প্রথমেই, দ্য ফার্স্ট পারসনের দরকার নাই, পারসন, যে লোকটা প্রথমে 20টা কুইজের কোশ্চেন্স কারেক্টলি অ্যান্সার করতে পারবে। হ্যাঁ, কারেক্টলি কোশ্চেন্স কারেক্টলি, এইটুকু এই কটা ওয়ার্ড আমরা হাইলাইট করলে বুঝতে পারবো যে কি বলছে। এইখানে পড়েন, যেমন পারসন অ্যান্সার 20 কোশ্চেন, যেই লোকটা 20টা কোশ্চেন অ্যান্সার করবে কারেক্টলি অ্যান্সার করবে, ও উইন মানে কি, জিতবে। যেই লোকটা 20টা কোশ্চেন কারেক্টলি অ্যান্সার করবে, সে কি জিতবে, এই যে উইন মানে কি, কিছু একটা জিতবে। সো যদি তারপরে কিছু কনফিউশন থাকে যে কি জিততে পারে বুঝতে পারতেছি না, তো তখন আমরা দেখবো এইটা অপশনগুলা দেখবো, সবগুলা না, জাস্ট একটা অপশন, যে জিম মেম্বারশিপ বা এই ভিডিও বা এই ক্যালেন্ডার, কিছু একটা জিতবে। এটা এইগুলা মাথায় ঘুরাবো, জিম মেম্বারশিপ জিতবে নাকি ভিডিও নাকি ক্যালেন্ডার, বাস শেষ, 18 নাম্বার শেষ। তারপর আমরা যাবো 19 থেকে 20 নাম্বার। এখানে কি বলছে, হুইচ 2 পিসেস অফ ইনফরমেশন ডাজ দ্য স্পিকার গিভ অ্যাবাউট দ্য ফিটনেস টেস্ট। ঠিক আছে, মানে স্পিকার, এখানে অপশন আছে আমাদের কয়টা, 1 2 3 4 5, 5টা আছে অপশন নাকি। তো 5টার মধ্যে আমাদের 2টা চুজ করতে হবে। সো আমরা এখানে খেয়াল রাখবো যে যখনই অনেকগুলো স্টেটমেন্ট থাকবে, তার মধ্যে আমাদেরকে 2টা বা 3টা বা একটা স্টেটমেন্ট চুজ করতে বলবে, তখন আমরা একদম পুরা ফুললি কনসেন্ট্রেট করে আমরা শুনবো, অডিওটা শুনবো। আর কি করব, সাথে সাথে যে পেন্সিল দিয়ে, ঠিক আছে, শুনবো, একটা ও কিছু একটা অপশন বলবে, যে কোনো একটা বলবি ফার্স্টে, ওই অপশনটা যখন বলবে মনোযোগ দিয়ে শুনবো। যখন দেখবো যে ওই অপশনটা, যে কোনো একটা অপশন, ওরা সিকোয়েন্স ফলো করেন না এখানে, হয়তো বা এই ডি নাম্বারটা আগে বলতে পারে, ই নাম্বারটা আগে বলতে পারে, যাই হোক একটু চোখ বুলাবো, ঠিক আছে। চোখ বুলাবো কিভাবে, এখানে আমরা হাইলাইট করতে পারি কিওয়ার্ড হিসাবে, যে কি বলছে, ইউ নিড টু রিজার্ভ এ প্লেস,
নিড টু দরকার নেই, রিজার্ভে প্লেস বা নিড দিতে পারি, নিড রিজার্ভ, নিড রিজার্ভ, প্লেসের দরকার নেই, নিড রিজার্ভ মানেই তো বুঝতে ফেলবো যে একটা কিছু রিজার্ভ করবে। পরেরটা কি বলছে, ইট ইজ ফ্রি টু অ্যাকাউন্ট হোল্ডার, ঠিক আছে, তাহলে এটা এখানে হাইলাইট করবো কি, ফ্রি কি অ্যাকাউন্ট হোল্ডার। এখানে কি বলছে আবার দেখি যে হুইচ টু পিস অফ ইনফরমেশন ডাজ দ্য স্পিকার গিভ অ্যাবাউট দ্য ফিটনেস টেস্ট, মানে কি ফিটনেস, সরি, তাহলে এখানে হাইলাইট করি একটু, টু তো বুঝছি, এখানে ফিটনেস টেস্ট শটটা একটু হাইলাইট করি, ঠিক আছে, হুইচ টু পিস অফ ইনফরমেশন ডাজ দ্য স্পিকার গিভ অ্যাবাউট দ্য ফিটনেস টেস্ট। সো আমরা শুধু এখানে হাইলাইট করবো ফিটনেস টেস্ট। সো ফিটনেস টেস্ট সম্পর্কে কিছু একটা ইনফরমেশন বলবে, অনেকগুলো আছে, তার ভিতরে দুইটা সিলেক্ট করতে হবে যেটা কারেক্ট। সো যখনই আমরা শুনবো তার শোনার আগে মানে দেখার সাথে সাথেই এরকম নিচে ঠাস করে দাগ দিয়ে দিব যে ফ্রি অ্যাকাউন্ট হোল্ডার। আর কি আমি এই যে লাল ওয়ার্ডগুলো দাগ দিতেছি এর মানে এরকম, কিওয়ার্ড বলতে এইটা বোঝায় যে আপনি এই পুরো বাক্যটাকে হয়তো একটা বা দুইটা ওয়ার্ডে আপনি এক্সপ্লেন করতে পারেন, খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারেন, এইটা হচ্ছে কিওয়ার্ড। সো পরের সি নাম্বারে আসি যে ইউ গেট অ্যাডভাইস অন হাউ টু ইমপ্রুভ ইউর হেলথ। এখানে কি বলছে ফিটনেস টেস্ট, ফিটনেস টেস্টে কিছু একটা বলবে যেটা কি ইউ গেট অ্যাডভাইস অন হাউ টু ইমপ্রুভ হেলথ। এখানে কি, এখানে আমরা হাইলাইট করবো ইমপ্রুভ হেলথ, তারপরে কি গেট অ্যাডভাইস, হাউ টু দরকার নেই, গেট অ্যাডভাইস ইমপ্রুভ হেলথ, ঠিক আছে, কিছু অ্যাডভাইস নেবা স্বাস্থ্যের উন্নতির জন্য। এটা কি ফিটনেস টেস্ট থেকে কি স্পিকার এই কথাটা বলবে যে আপনি ফ্রিতে মানে বা যে কোনো একটা কারণে আপনি অ্যাডভাইস পেতে পারেন আপনার স্বাস্থ্য উন্নতির জন্য, এটা কি বলবে কি বলবে না, এটা শুনবো মনোযোগ দিয়ে। যখনই দেখবো যে না এই সম্পর্কে কিছু বলা হয় নাই বা এটা কন্ট্রাডিক্ট করে বা এটা বিপরীত বলা হয়েছে, সাথে সাথে এখানে একটা পেন্সিল দিয়ে একটা ক্রস চিহ্ন দিব, ঠিক আছে, লাইক এবার একটা ক্রস চিহ্ন দিব সাথে সাথে। পরে এসে যায় ডি নাম্বারে, কি আছে, ইট টেক্স প্লেস ইন এ স্পেশাল ক্লিনিক, এত কিছু দরকার নাই কি, তাহলে লিখবো এখানে হাইলাইট করব টেক্স প্লেস, একটা জায়গা দখল করে বা নেয়, ইন এ স্পেশাল ক্লিনিক, টেক্স প্লেস স্পেশাল ক্লিনিক, বাস। এ বা আর্টিকেল বা ইট এইগুলোর দরকার নেই, ইন প্রিপোজিশন এইগুলোর দরকার নেই, ঠিক আছে। তারপর পরে কি বলছে, দিস ইজ চিপার দিস মান্থ, এই যে দিস ইজ এর দরকার নেই, কি লাগছে চিপার দিস মান্থ, এইটা হাইলাইট করবো, বাস শেষ। তো যখনই ফিটনেস টেস্ট সম্পর্কে কিছু একটা বলবে মাথায় রাখবো কি নিড রিজার্ভ, আমাদের কি রিজার্ভ করতে হবে, এটা কি বলছে স্পিকার, যদি বলে ঠিক, যদি না বলে সামনে আমরা ক্রস দিব এইভাবে পেন্সিল দিয়া। তারপর পরে হয়তো ভাই কিছু একটা বলবে যে ইট ইজ ফ্রি টু অ্যাকাউন্ট হোল্ডার, যদি বলে হ্যাঁ অ্যাকাউন্ট হোল্ডার ফ্রি, এরকম কিছু বললে ঠিক, আর না বললে ক্রস, এইভাবে ক্রস দিব, বাস। সো পরে আমরা চলে যাচ্ছি কোশ্চেন 21 থেকে 30। সো এখানে বলছে কি কোর্স ফিডব্যাক, ফিডব্যাক মানে কি একটা ফিডব্যাক দিবে, ঠিক আছে, একটা ওপিনিয়ন দিবে কোর্সের সম্পর্কে, মানে কি এখানে ওপিনিয়ন বেস টাইপের কিছু আলোচনা হবে, ডিসকাশন, যেহেতু মাল্টিপল চয়েস, সো আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে। কি বলছে, অন রিজন হোয়াই কি স্পিরোস ফেল্ট হ্যাপি অ্যাবাউট হিজ মার্কেটিং প্রেজেন্টেশন ওয়াজ দ্যাট, অন রিজন, এখানে হাইলাইট করবে কি অন রিজন, একটা কারণ, বা অন না হাইলাইট করতে পারি যে রিজন, হোয়াই এর দরকার নাই, স্পিরোস ফেল্ট হ্যাপি, স্পিরোস ফেল্ট হ্যাপি, স্পাইরোস, একটা যে কোনো একটা কারণ, রিজন মানে কি কারণ, যে কারণে স্পাইরোস ফেল্ট হ্যাপি, স্পাইরোস অনেক কি সুখী বোধ করছে, অ্যাবাউট হিজ মার্কেটিং প্রেজেন্টেশন, ঠিক আছে, অ্যাবাউটের দরকার নাই, ফেল্ট হ্যাপি হিজ মার্কেটিং প্রেজেন্টেশন, এটা হাইলাইট করবো। তারপর হাইলাইট করবো ওয়াজ, ওয়াজ অর্থ কি ছিল, কিছু একটা ছিল যার কারণে সে কি সে অনেক সুখী বোধ করছে বা অনেক ভালো একটা ফিলিংস আসছে, ঠিক আছে, একটা রিজনের জন্য। সো এখানে বলছে যে এই কোশ্চেনটা পড়ার পর আমরা যখন বুঝতে না পারবো তখন একটু অপশনগুলোতে দেখবো, জাস্ট হালকা মানে বার্ডস আই ভিউ দেখবো যে রিজন হোয়াই স্পিরোস ফেল্ট হ্যাপি অ্যাবাউট হিজ মার্কেটিং প্রেজেন্টেশন ওয়াজ, যে কিছু একটা কারণে সে অনেক খুশি ছিল, কি কারণ হতে পারে, এটা মাথার মধ্যে ঘুরপাক খেতে পারে,
মানে ঘুরাইতে থাকবো কি টাইপের কারণ হতে পারে। এখানে দেওয়া হয়েছে হি ওয়াজ নট নার্ভাস, সে নার্ভাস ছিল না, বা হিজ স্টাইল ওয়াজ গুড। এই দুইটা অপশন পরে আমরা বুঝতে পেরেছি যে কিছু একটার জন্য যে সে হয়তো বা নার্ভাস ছিল না, বা স্টাইলটা তার অনেক ভালো ছিল। সো এখানে আমরা হাইলাইট করবো যে এখানে হাইলাইটের দরকার নেই, তারপরও যারা একদমই এই বেশি সমস্যা হয় এই যে মাল্টিপল চয়েসের ক্ষেত্রে, তারা জাস্ট এখানে একটা ওয়ার্ড হাইলাইট করবেন যেই ওয়ার্ডে পুরো বাক্যটা বলা যায়। কি লাগছে? ওয়াজ নট নার্ভাস, নার্ভাস, নট নার্ভাস। এখানে হাইলাইট করবেন না, কিন্তু তারপরেও একদম যারা পারতেছেন না মাল্টিপল চয়েস ক্ষেত্রে তাদের জন্য এই আর কি অ্যাডভাইসটা। তবে কি বলছে? হিজ স্টাইল ওয়াজ গুড, তাহলে কি স্টাইল, স্টাইলটা কিওয়ার্ড। তবে দ্য প্রেজেন্টেশন ওয়াজ দ্য বেস্ট ইন দ্য গ্রুপ, তারপরে কি বেস্ট ইন দ্য গ্রুপ, যেহেতু এখানে ওয়াজ দেওয়াই আছে সো এখানে প্রেজেন্টেশনও মার্ক করছি, তাহলে প্রেজেন্টেশন এখানে চলে আসছে এই শব্দটা এখানে, আর ওয়াজ শব্দটা এখানে আসছে। তো আমাদের ফোকাস করতে হবে বেস্ট ইন দ্য গ্রুপ। প্রেজেন্টেশন তো জানি, এটা বুঝতে পারছি। পরে কি হট সারপ্রাইজেস কি হিরিকো অ্যাবাউট দ্য আদার্স স্টুডেন্টস প্রেজেন্টেশনস, মানে কারো একটা মানে কি এমন একটা জিনিস যেটা ওকে সারপ্রাইজ করছে অন্য স্টুডেন্টের প্রেজেন্টেশনের, মানে অন্য একটা স্টুডেন্টরা প্রেজেন্টেশন দিছে যার বৈশিষ্ট্য কিছু একটা ছিল যেটা তাকে সারপ্রাইজ করছে। সেখানে অনেকগুলো অপশন আছে যে দেয়ার প্রেজেন্টেশন ওয়াজ নট ইন্টারেস্টিং। সো আপনারা যারা একদমই পারবেন না তারা এখানে এইভাবে হাইলাইট করবেন যে ওয়াজ নট ইন্টারেস্টিং। প্রেজেন্টেশন প্রেজেন্টেশন বলার মানেই তো চলে আসে যে ছিল কিছু একটা, এই ওয়াজ চলে আসে যে হোয়াট সারপ্রাইজ, এখানে হাইলাইট করবো নাম সহ এটা অ্যাবাউট দ্য আদার স্টুডেন্ট প্রেজেন্টেশন। তবে কি দে ফাউন্ড দেয়ার প্রেজেন্টেশন স্ট্রেসফুল, প্রেজেন্টেশন স্ট্রেসফুল। তাহলে কি দে ডোন্ট লুক অ্যাট দ্য অডিয়েন্স এনাফ, এই যে ডোন্ট লুক অ্যাট দ্য অডিয়েন্স এনাফ, ডোন্ট লুক অ্যাট দ্য অডিয়েন্স, এর মানে এই শব্দটা কিন্তু একটু ওরা প্যারাফ্রেজ করে বলতে পারে, লাইক অন্য সিনোনিম ইউজ করেও বলতে পারে, এটাও মাথায় রাখবেন সবাই। তাই কি বলছে? আফটার শি গেভ হার প্রেজেন্টেশন হিরাকো ফেল্ড কিছু একটা অনুভব করছে সে তার প্রেজেন্টেশন দেওয়ার পর, কি ডিলাইটেড মানে কি উজ্জ্বল টাইপের কিছু একটা, মানে খুশি টাইপের। তারপরে কি ডিস ডিস ডিসস্যাটিসফাইড, ডিসস্যাটিসফাইড মানে সে কি সন্তুষ্ট বোধ করেনি, ঠিক আছে। সো এখানে কিছু দাগার দরকার নাই, এখানে দাগাইবেন শুধু এইভাবে আফটার শি গেভ হার প্রেজেন্টেশন, আফটার 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 প্রেজেন্টেশন, এখানে দাগাবো আফটার, তারপর হার প্রেজেন্টেশন, এটা ফেল্ড, সে কিছু একটা অনুভব করছে প্রেজেন্টেশন সম্পর্কে, খারাপ ভালো নাকি এরকম বলা আছে, এখানে কিছু হাইলাইট করার দরকার নেই, এক শব্দ। সো তারপর কি বলছে? হাউ ডাজ স্পিরোস ফেল্ট অ্যাবাউট হিজ পারফরমেন্স ইন টিউটোরিয়ালস, এই যে এখানে হাইলাইট করবো টিউটোরিয়ালস, পারফরমেন্স ইন টিউটোরিয়ালস। হাউ ডাজ স্প্যারোস ফিল, কীরকম অনুভব করছে, হাউ এর দরকার নেই। স্প্যারো কিছু একটা অনুভব করছে অ্যাবাউট হিজ, তার কি পারফরমেন্স ইন টিউটোরিয়ালসের সম্পর্কে। এখানে কি বলছে? নট ভেরি হ্যাপি, এখানে হাইলাইট করতে পারি কিন্তু করার দরকার নেই, নট হ্যাপি, ভেরি টেরির দরকার নেই। তবে রিয়েলি প্লিজড, এখানে প্লিজড। তারপরে কি ফেয়ারলি কনফিডেন্ট, ফেয়ারলি কনফিডেন্ট মানে কি কনফিডেন্টই আর কি, মানে ভালো কনফিডেন্ট, যেহেতু কোনো নেগেটিভ বলে নাই এটা হাইলাইট করলাম না, কনফিডেন্ট। পরে কি বলছে? হোয়াই ক্যান দ্য আদার স্টুডেন্ট পার্টিসিপেট সো ইজিলি ইন দ্য ডিসকাশন, কেন অন্য অন্য স্টুডেন্ট পার্টিসিপেট করতে পারে, অংশগ্রহণ করতে পারে একটা ডিসকাশনে, আলোচনায় অনেক সহজভাবে। হ্যাঁ, সো এখানে লিখবো কারণটা, হোয়াই মানে কি একটা কারণ, হোয়াই কি লাগছে? আদার স্টুডেন্ট পার্টিসিপেট সো ইজিলি ইন ডিসকাশন, পার্টিসিপেট ইজিলি ইন ডিসকাশন, বাস শেষ। কেন? একটা রিজন বলবে। তবে এখানে অপশন দেওয়া আছে, এই কোশ্চেনটা যদি আমরা না বুঝি তাহলে একটু অপশনটা দেখবো যে দে আর পোলাইট টু ইচ আদার, ঠিক আছে, এখানে হাইলাইট করতে পারি কিন্তু করবেন না, কারণ এটা একদম যারা পারেন না তাদের জন্য বলতেছি যে পোলাইট টু ইচ আদার। তারপরটা কি? দে এগ্রি টু টেক টার্নস ইন স্পিকিং, এগ্রির দরকার নেই, টেক টার্নস ইন স্পিকিং। তারপরটা কি? দে নো ইচ আদার ওয়েল, তো দে নো
ইচ আদার, বাস শেষ। তাহলে কি বলছে, হোয়াই হিরোকো হিরোকো ফিলিং মোর পজিটিভ অ্যাবাউট টিউটোরিয়ালস নাও, ঠিক আছে, কেন এই লোকটা খুব পজিটিভ ফিল করে, হ্যাঁ, ফিলিং সো পজিটিভ, এই যে ওনার নামটা একটু হাইলাইট করলাম, ফিলিং পজিটিভ, ফিলিং মোর টোর এগুলোর দরকার নেই, পজিটিভ, ফিলিং পজিটিভ অ্যাবাউট টিউটোরিয়ালস নাও, অ্যাবাউটের দরকার নেই, টিউটোরিয়ালস নাও, ফিলিং পজিটিভ, অ্যাবাউট এমনিতে বুঝতে পারবো, এই যে হোয়াইটা হাইলাইট করতে পারি, এই যে হোয়াই হিরোকো ফিলিং পজিটিভ, ঠিক আছে, টিউটোরিয়ালস নাও, অ্যাবাউট টিউটোরিয়ালস নাও, এটা এমনিতে চলে আসে। সো এখানে অনেকগুলো কথা বলা, শি ফাইন্ডস দ্য আদার স্টুডেন্ট ওপিনিয়ন মোর ইন্টারেস্টিং, সে কিছু একটা এখানে হাইলাইট করতে পারে, আদার স্টুডেন্টস ওপিনিয়ন মোর ইন্টারেস্টিং, শি ফাইন্ডস এর দরকার নাই, শি ইজ মেকিং মোর আপ কন্ট্রিবিউশন, ঠিক আছে, মেকিং কন্ট্রিবিউশন, এখানে এটা হাইলাইট করতে পারি, তো এত টাইম পাবো না এটা হাইলাইট করার। তাহলে কি বলছে, দ্য টিউটর ইনক্লুডস হার ইন ডিসকাশন, টিউটর ইনক্লুডস, tutor includes her in the discussion. তাহলে কি বলছে, টু হেল্প হার আন্ডারস্ট্যান্ড লেকচার হিরোকো, মানে কি তার লেকচারটা বোঝার জন্য এই হিরোকো কিছু একটা করছে, ঠিক আছে, এখানে হাইলাইট করবে এইটা, টু হেল্প হার আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড বা টু হেল্প, হেল্প হার, হেল্প হার আন্ডারস্ট্যান্ড, কিছু একটা করছে লেকচারটা হাইলাইট করতে, এখানে অনেকগুলোই হয়ে গেছে কিওয়ার্ড, যাই হোক। সো এখানে এই নিচের এই অপশনগুলো হাইলাইট করলাম না, কিওয়ার্ড বের করলাম না, এখানেই দেখি যে টু হেল্প হার আন্ডারস্ট্যান্ড লেকচার হিরোকো, তার লেকচার বোঝার জন্য হিরোকো কিছু একটা করছে, হ্যাঁ, এখানে হালকা একটু দেখবো যে কি করছে, এখানে হ্যাড এক্সট্রা টিউটোরিয়ালস অন হার লেকচার, সে কি এক্সট্রা টিউটোরিয়াল দেখছে নাকি, বা অন্য কি কি করছে বা এরকম। তো পরেরটা দিই 28 নম্বরটা, হোয়াট ডাজ স্পিরোস থিঙ্ক অফ হিজ রিডিং স্কিল, স্পিরো তার রিডিং স্কিল সম্পর্কে কি মনে করে, ভালো না খারাপ এই টাইপের, হোয়াট ডাজ এর দরকার নাই, এই যে স্পারোস থিঙ্ক অফ হিজ রিডিং স্কিল, এইটুকু হাইলাইট করবো জাস্ট, থিংস অফ হিজ রিডিং স্কিল, তার রিডিং স্কিল কিছু একটা নাকি, কি কি হতে পারে, ঠিক আছে। তো আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য একটু পড়বো, একটা দেখা গেছে অপশন পড়লাম, অনেক দ্রুত পড়তে হবে, হি রিডস ফাস্টার দ্যান হি ইউজ টু, সে কিছু একটা জিনিস অনেক দ্রুত পড়ছে, তারপরে অপশনটা কি, হি স্টিল টেকস হিম এ লং টাইম টু রিড, এখনো সে অনেক দীর্ঘ সময় ধরে পড়ে বা এই টাইপের কিছু, যাই হোক। তারপরটা কি বলছে, হোয়াট ইজ হিরোকোস সাবজেক্ট এরিয়া, তার মেইন সাবজেক্ট কোনটা, আর কি সাবজেক্ট এরিয়া বলতে কি সাবজেক্ট কোনটা, হিরোকোস সাবজেক্ট এরিয়া, বাস এটা হাইলাইট করব, কি এনভায়রনমেন্টাল স্টাডিজ নাকি হেলথ এডুকেশন না ইঞ্জিনিয়ারিং, এই তিনটা মাথায় রাখবো কি হইতে পারে, যেটা বলবে সেইটা। 30 নম্বর কি, হিরোকো থিংস, এটা হাইলাইট করব, দ্যাট ইন দ্য রিডিং ক্লাসেস, দ্যাট মানে কি এটা, হিরোকো থিংস কি ইন দ্য রিডিং ক্লাসের মধ্যে দ্য স্টুডেন্ট কি শুড, স্টুডেন্টের দরকার, হ্যাঁ স্টুডেন্টের দরকার আছে, স্টুডেন্ট শুড, তাদের কিছু একটা করা উচিত, কি এখানে একটা অপশন দেখবো, যদি কনফিউজ থাকে যে আসলে কোশ্চেনটা কি বলছে বুঝি নাই, তখন একটা অপশন একটু পড়বো, লাইক লার্ন মোর ভোকাবুলারি, স্টুডেন্টদের কি অনেক ভোকাবুলারি জানা উচিত, নাকি রিড মোর ইন দ্য ওন সাবজেক্ট এরিয়া, নাকি তাদের নিজেদের সাবজেক্ট অনেক বেশি পড়া উচিত, নাকি ডেভেলপ বেটার রিডিং স্ট্র্যাটেজিস, ঠিক আছে। তো এখানে হাইলাইট করতে পারি লাইক এরকম, ডেভেলপ রিডিং স্ট্র্যাটেজিস, বাস শেষ। তারপর কি, রিড মোর ওন সাবজেক্ট, এরিয়ার দরকার নেই। তবে এখানে লার্ন মোর ভোকাবুলারি, লার্ন মোরের দরকার নেই, লার্ন ভোকাবুলারি, বাস শেষ। তারপরে আসে 31 নম্বর, সো 31 নাম্বারে এই ক্ষেত্রে দেখা গেছে অনেকে স্পেলিং মিস্টেক হয় অনেকের, এই জন্য আমি বলছি সবাইকে যে 1200 যে ওয়ার্ডটা দেওয়া আছে, ঠিক আছে, আইএলসের জন্য, ওই ওয়ার্ডগুলো আপনি যদি পড়েন তাহলে এখানে কি বলছে, কমন এরিয়াস হোয়ার দ্য ড্যাশ ক্যান চেঞ্জ কুইকলি, ঠিক আছে। সো ওই 1200 ওয়ার্ডের মধ্যে আপনার কি বলে, আপনার গেসিং ক্যাপাবিলিটি অনেক কমে আসবে, আপনি এখন দেখা গেছে একটা ওয়ার্ড যদি এখানে গেস করেন যে কি হতে পারে, তাহলে আপনার মাথায় অনেক ওয়ার্ড আসবে, কিন্তু আপনি যদি স্পেসিফিকভাবে 1200 ওয়ার্ডই মুখস্থ করেন যেই স্পেলিং মিস্টেকে অ্যাভয়েড করার জন্য, তাহলে ওই 1200 ওয়ার্ডগুলোই আপনার মাথায় গেঁথে থাকবে, এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ওই 1200 ওয়ার্ডের মধ্য থেকেই
এখানে এই 10টার কোশ্চেন থাকবে, মাস্ট বি, হয়তো 8টাই থাকবে, 10টা না হোক 8টা থাকবে মাস্ট। সো আপনার গেসিংয়ের ক্যাপাবিলিটা, গেসিংয়ের আপনার বাউন্ডারিটা কিন্তু ওই 1200 ওয়ার্ডের মধ্যেই চলে আসবে, এবং আপনি অনেক দ্রুত এখানে গেস করতে পারবেন যে কি বলতেছে এখানে, ঠিক আছে, এই রিলেটেড শব্দগুলো কি আছে 1200 ওয়ার্ডের মধ্যে, ওইগুলোই থাকার চান্স বেশি। তো যারা এখন ওই যে 1200 ওয়ার্ডগুলো মুখস্থ করেন না, ওইগুলো খুব দ্রুত মুখস্থ করে নেবেন স্পেলিং মিস্টেক অ্যাভয়েডের জন্য। সেখানে কি বলছে, ম্যাচ স্ট্যান্ডিং অফ ওয়েলস অ্যান্ড ডলফিনস, ব্লু ওয়েলস গেমসের মতো আর কি। ওয়েলস, ওয়েলস মানে ওই যে বড় বড় টিভি মাছ থাকে না, ওইটা ডলফিনস, ঠিক আছে। ম্যাচ স্ট্যান্ডিং অফ ওয়েলস অ্যান্ড ডলফিন, এখানে কিছু একটা বলছে যে ডলফিন এবং কি তিমি মাছের সম্পর্কে। তো যাই হোক, এখানে পরে এইটা দেখবো যে কমন ইন এরিয়াস হোয়ার, এই যে শূন্যস্থান লাস্টের পূরণের ক্ষেত্রে আমরা সবসময় খেয়াল রাখবো কি শূন্যস্থানের আগের শব্দটা আর পরের শব্দটা, এই দুটো একটু হাইলাইট করি। এই শব্দ দুইটা কি বলছে, কমন ইন এরিয়াস, কোন একটা জায়গায় কমন, হোয়ার যেখানে, হোয়ার মানে কি যেখানে, দ্য ড্যাশ ক্যান চেঞ্জ কুইকলি, এখানে কিছু একটা প্রাণীর নাম বলবে যেটা কি খুব দ্রুত চেঞ্জ করতে পারে, ঠিক আছে। কমন ইন এরিয়াস, কিছু একটা জায়গা যেখানে কমন, কমন কিছু জায়গা যেখানে দ্য ড্যাশ ক্যান চেঞ্জ কুইকলি, দ্য ড্যাশ, দা মানে কি কিছু একটা নাম বলবে, যে অনেকগুলো নাম, একটা না কিন্তু প্লুরাল, ঠিক আছে। যেহেতু দা আছে, আমরা তো সবাই জানি যে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ অ্যান বসে, আর প্লুরাল যখন নাউন বলে তখন তার ক্ষেত্রে দি বসে, ঠিক আছে। সো এরকম হইতে পারে, প্লুরাল নাউন বলতে পারে, আবার প্লুরাল নাউন না বলে কোনো কমন নাউন বলতে পারে, সো এটা মাথায় রাখতে হবে। বা কোনো এরিয়ার নাম বলতে পারে যেহেতু দা আসে, ঠিক আছে। সো বলছে কমন ইন এরিয়াস, একটা জায়গায় কমন, হোয়ার ড্যাশ দ্য ড্যাশ ক্যান চেঞ্জ কুইকলি, কিছু একটা কি খুব দ্রুত চেঞ্জ করতে পারে। পরে আমরা দেখি কি প্যারাসাইট, প্যারাসাইটস কি বলছে, সাম প্যারাসাইট ক্যান অ্যাফেক্ট মেরিন এনিমলস, এনিমলস এই এনিমল, তারপর কমা দিয়ে এস, এটার মানে কি কেউ জানেন? হ্যালো, একটু কথা বলি সবাই, যে সাম প্যারাসাইট ক্যান অ্যাফেক্ট মেরিন এনিমলস, এনিমলসের পরে এই যে একটা কমার মতো দেওয়া আছে, এটা মানে কি জানেন কেউ? এখানে এস হবে অথবা, জানেন এটা এভরিওয়ান? হ্যালো, কি ব্যাপার? অ্যাপোস্ট্রোফিক ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অ্যাপোস্ট, এটা মানে কি বলতে পারেন? অ্যাপোস্টিক মানে আপনার এই, এর বুঝাইতে না? হ্যাঁ হ্যাঁ, অ্যাপোস্টিক মানে হচ্ছে এর, যখনই আপনারা এইরকম এরকম কমা দেখবেন, ঠিক আছে, বা অফ দেখবেন, এই দুইটা দেখলেই আপনি বুঝা লাইবেন যে আপনার এই অ্যান্সারটা কারেক্ট হবেই, মাস্ট বি। যখনই এরকম একটা কমা দেখবেন বা অফ শব্দটা দেখবেন, তখন আপনি ধরে নেবেন যে এনিমলস, তারপর কি আছে এই অ্যাপোস্ট, এই যে কমাটা আছে, বা অফও যদি থাকতো, তার মানে কি এনিমল এর, ঠিক আছে। সাম প্যারাসাইট ক্যান ইফেক্ট মেরিন অ্যানিমালস, মানে কি অ্যানিমাল জীবজন্তুর কিছু একটা বলবে, জীবজন্তুর জীবন নাকি জীবজন্তুর শরীর নাকি দেহ নাকি কি টাইপের, মানে অ্যানিমালসের মানেই জীবজন্তুর কিছু একটা বলবে। সো আপনি মেক শিওর আপনি 100% এটা আপনার কারেক্ট হবে। এরকম যদি এস বা অফ, এখানে অফও যদি দেখেন তাহলে হাইলাইট করবেন, মেরিন অ্যানিমালস অফ, অফটা থাকবে এই পাশে, সরি এই পাশে মেরিন অ্যানিমালস। তো যাই হোক, সো এখানে হাইলাইট করবেন অ্যানিমালস, এই শব্দটা হাইলাইট করলে আপনি বুঝতে পারবেন পুরো সেন্টেন্সটা। তবে কি সাম প্যারাসাইট ক্যান এফেক্ট, এই যে প্যারাসাইটস এফেক্ট মেরিন, মেরিনের দরকার নেই, এফেক্ট মেরিন দরকার নেই, প্যারাসাইট এফেক্ট অ্যানিমালস কিছু একটা, মেরিন অ্যানিমালস কিছু একটা, ঠিক আছে, উইচ দে ডিপেন্ড অন ফর নেভিগেশন, যেটা কি নেভিগেশনের জন্য তারা নির্ভর করে, হুইচ দে ডিপেন্ড অন নেভিগেশন, এই শব্দটা, বাস শেষ। তারপর পরে কি, যখন আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই যে প্যারাসাইট বলছে, এই শব্দটা যখন বলবে লিসেনিং এর ক্ষেত্রে, ফার্স্টে তো এইখানে দেখবেন, ঠিক আছে, ঘুরপাক খাবেন, এখানে কি দেওয়া আছে, তো যখনই বলবে প্যারাসাইট শব্দটা তখনই বুঝবেন যে আপনি এই আপনার এই কোশ্চেনে ফোকাস করতে হবে। আপনি যদি 31 নাম্বারটা নাও ধরতে পারেন, যখন প্যারাসাইট কথা শুনবেন তখন সাথে সাথে 32 নাম্বার কোশ্চেনটা পড়ার ট্রাই করবেন।
তারপরে কি বলছে টক্সিনস, মানে কিছু একটা টক্সিন আছে, ঠিক আছে। এই কি বলছে পয়জনস, পয়জনস মানে কি টক্সিক টাইপের জিনিসপত্র। এই পয়জনস ওরা লিসেনিংয়ে না বইলা ওরা আবার টক্সিনও বলতে পারে বা অন্যভাবে বলতে পারে, এটা মাথায় রাখবেন। পয়জনস ফ্রম, ফ্রম মানে কি থেকে, এই যে এই শব্দটা অনেক ইম্পর্টেন্ট, ফ্রম ড্যাশ অর, এই দুইটাই কারেক্ট হতে হবে আপনার। 33 নম্বরে কি দুইটা দিছে ওরা শূন্যস্থান, এই দুইটাই কারেক্ট হলে আপনার 1 মার্ক পাবেন। সো এখানে যেহেতু বলছে পয়জন ফ্রম ড্যাশ অ্যান্ড ড্যাশ, মানে কিছু একটা থেকে পয়জন বের হয়। সো এটা মাথায় রাখবেন যে কি কি টাইপের হইতে পারে। যে নদীর কথা যেহেতু বলতেছে, মেরিন অ্যান্ড শব্দ আছে, ডলফিন এবং ওয়েলসের শব্দ আছে যেহেতু মেরিন, সো কিছু একটা থেকে লাইক গেস করতে থাকবেন, হয়তো বা জাহাজ বা এরকম, বা কি টাইপের ওয়ার্ডগুলো হইতে পারে এরকম। সো এইটার জন্য সবথেকে ভালো আপনি যদি এই যে 1200 ওয়ার্ডগুলো মুখস্থ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি টাইপের ওয়ার্ডগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। কারণ ওই 1200 ওয়ার্ডের মধ্যে থেকে এই লাস্টের 10টা কোশ্চেনের শব্দগুলো ম্যাক্সিমাম অলমোস্ট আসে, হ্যাঁ। সো ওই শব্দগুলো সবাই ভালোভাবে স্পেলিংগুলা বা মানে লিখবেন এবং আয়ত্ত করে নেবেন আর কি। সো এখানে বলছে যে পয়জনস ফ্রম ড্যাশ অর ড্যাশ, এখানে হয়তো কি লঞ্চ বা স্টিমার বা জাহাজ বা এরকম কিছু একটা বলতে পারে, এরকম মাথায় ঘুরপাক খাওয়াইতে থাকবেন ওই শব্দগুলা। তবে কি বলছে, আর কমনলি কনজিউম বাই, এই যে যেই জিনিসটা আছে, কিছু একটা জিনিস থেকে পয়জন বের হয় যেটা কি কমনলি কনজিউম বাই, যেটা খায় বা যেটা গ্রহণ করা হয় বাই উইলস, যেটা কি উইলসরা ও মানে তিমিরা যেটা খায়, এই পয়জনটা আর কি খায়, ঠিক আছে। তারপরে কি বলছে, পরে কি টক্সিনস, এটা হাইলাইট করবেন যে টক্সিন আসলেই আপনার 33 নম্বরে চলে আসবেন। পরে কি অ্যাক্সিডেন্টাল স্ট্র্যান্ডিং, ঠিক আছে। তো এটা হাইলাইট করবেন, যখন এই শব্দটা বলবে তার মানে কি আমাদের 34 নাম্বার কোশ্চেনে ফোকাস করব। তো 34 নাম্বার কোশ্চেন কি বলছে, আনলাইকলি, আনলাইকলি মানে কি, মানে মানে একটা জিনিসের মতো নয় নয়, ঠিক আছে না। আনলাইকলি বিকজ দ্য মেজরিটি অফ অ্যানিমালস ওয়ার নট ড্যাশ হোয়েন দে স্ট্র্যান্ডেড, স্ট্র্যান্ড, এখানে এই শব্দটা হাইলাইট করব। কি বলছে, আনলাইকলি বিকজ দ্য মেজরিটি অফ অ্যানিমাল, মানে ম্যাক্সিমাম অনেক জীবজন্তুই ওয়ার নট ড্যাশ, কিছু একটা করে না, হোয়েন দে স্ট্র্যান্ডেড, যখন তারা স্ট্র্যান্ডেড করে তারা কিছু একটা করে না, কি করে না এটা আমাদের বের করতে হবে। হয়তো কোনো একটা কাজের নাম বলবে বা খাবার বা কি বলে, বা কি বলে লাইক সাঁতার কাটে না, বা তারা তারা ভ্রমণ করে না বা নেভিগেশন করে না, এই টাইপের কিছু একটা বলবে। এই এই সমস্ত শব্দগুলা মাথায় ঘুরপাক খাওয়াতে থাকবেন। তারপর বলে কি বলছে, হিউম্যান অ্যাক্টিভিটি, হিউম্যানের অ্যাক্টিভিটি সম্পর্কে এখন বলবে। যখন এই শব্দটা বলবে লিসনিং এর ক্ষেত্রে, আমরা চলে যাব যে এই নাম্বার কোশ্চেনে 35। সেখানে বলছে ড্যাশ ফ্রম মিলিটারি টেস্ট, এই যে মিলিটারি টেস্ট ফর্ম, এই তিনটা শব্দের মাধ্যমে আমরা বুঝে ফেলছি যে এখানে কি হতে পারে। কি হতে পারে একটু বলেন তো, গেস করা যায় না? গেস করে একটু বলেন তো এভরিওয়ান, হ্যালো। ড্যাশ ফর্ম মিলিটারি টেস্ট, একটু গেস করেন তো কি হতে পারে। আমরা কিন্তু লিসেনিং এর ক্ষেত্রে গেস করেও অনেক কিছু বের করতে পারি, জাস্ট মেক শিওর করব শোনার ক্ষেত্রে, শুনে একটু শিওর হব তারপর রাইট ডাউন করব, কিন্তু আমরা অ্যান্সার কিন্তু আগেই ধরে রাখবো, মনে রাখবো না, ওটা ধরে রাখবো আর কি। মানে ধরে যদি একদম মনের ভিতরে ঢুকেই ফেলে অ্যান্সার, তাহলে ওইটাই লিখবো, মনের ভিতরে রাখবো না, জাস্ট মাথায় একটা কনসেপ্ট নিয়ে ওইটা ধরে রাখবো যে কি বলে যে ফোর্থ সাবজেক্ট হিসেবে যে এইটা হতে পারে। কিন্তু যখন অডিওটা পেলে হবে তখন যেইটা বলবো ওইটাই ফিক্স করে লিখে নিব। যদি আমাদের প্রেডিকশনটা ঠিক হয় তাহলে ওই ওয়ার্ডটাই লিখবো, প্রেডিকশন ভুল হলে ওইটা কেটে যেটা হবে এরকম। সো একটু বলেন এখানে প্রেডিকশন কি হতে পারে। ড্যাশ ফ্রম মিলিটারি টেস্ট আর লিঙ্কড টু সাম রিসেন্ট স্ট্র্যান্ডিং, এক্সপেরিমেন্টস। হ্যাঁ এই তো সুন্দর একটা ওয়ার্ড বলছেন যে এক্সপেরিমেন্ট ফ্রম মিলিটারি টেস্ট, এরকম কিছু ওয়ার্ড, বা বোম্বিং বা বা কিছু একটা এরকম এরকম ওয়ার্ডগুলো মাথায় ধরে রাখবেন, ঠিক আছে। তারপর কি বলছে যে ড্যাশ ফ্রম মিলিটারি টেস্ট আর লিঙ্কড টু সাম রিসেন্ট, এই যে লিঙ্কড শব্দটা লিখবো, এটা ধরবো লিঙ্কড টু, লিঙ্কড টু কি রিসেন্ট, রিসেন্টের দরকার লিঙ্কড টু এইটা, বাস। এই কয়টা শব্দ যখনই এই কোশ্চেনে আসবো তখন এই এই চারটা শব্দ আমরা দেখবো, দাব দাব করে দেখে ফেলাবো, তাহলে বুঝতে পারবো যে আমাদের কি বলছে এখানে। সো পরে দেখি যে কি দ্য বাহামাস 2000 স্ট্যান্ডিং ওয়াজ আনইউজুয়াল বিকজ দ্য ওয়েলস,
ঠিক আছে, এই কিছু একটা স্ট্যান্ডিং ছিল কি আনইউজুয়াল, অসাধারণ কিছু একটা ছিল, কারণ তিমিরা কিছু একটা করছে ওয়াল ওয়াল, কারণ তিমিরা ওয়াল কি ছিল এটা গেস করতে থাকবো যে কি ছিল, তিমিরা কি হতে পারে ওই টাইমটা 2000 সালে তিমিরা কিছু একটা করতেছিল, ছিল ওয়াল, তারা কি ছিল, মোটা তাজা ছিল, বা তারা কি লাফাইতেছিল, বা তারা কোনো একটা অ্যাক্টিভিটির মধ্যে ছিল, বা কিছু একটা ছিল, যেহেতু ওয়ার আছে, হ্যাঁ, যে তাদের বাহ্যিক কিছু একটা পরিবর্তন ছিল এরকম। তবে পরের লাইনে দেওয়া আছে ওয়ার নট ইন এ মানে কি একটি, এখানে জায়গা বলতে পারে, কিন্তু ওয়ার নট কি ছিল না, এখানে হাইলাইট করবে এটা ওয়ার নট ইন অর্থ কি মধ্যে, ইনে এখানে পুরোটাই হাইলাইট করতে পারি, ওয়ার নট ইনে কিছু একটা জায়গার মধ্যে ছিল না, এখানে কি ওয়ার ওয়াল কিছু একটা ছিল, কিছু একটা ইসের ভিতর ছিল। পরের কোশ্চেন চলে যায়, কি লাগছে গ্রুপ বিহেভিয়ার, যখনই বলবে গ্রুপ বিহেভিয়ার তখনই আমরা 38 নম্বর কোশ্চেন দাপ করে চলে আসবো। এই পিছনে কি বললো না বললো এটা দেওয়া দরকার নেই, কেউ যদি দু একটা মিসও করে ফেলেন যে এইটা মিস করছেন বা কোথায় মিস করছেন বুঝতে পারতেছেন না, সো মাথায় রাখবেন যে এই শব্দটা বলে কিনা, এইটাও দেখবেন, সাথে এইটাও গ্রুপ বিহেভিয়ার, এই এই সেন্টেন্সটা হালকা একটু দেখবেন ওয়ান নট ইনে, এটাও পড়তে থাকবেন, মাথায় ঘুরাইতে থাকবেন, আবার গ্রুপ বিহেভিয়ার ঘুরাতে থাকবেন, যখনই দেখবেন যে এইটা বলে না, না বলে এইটা বলছে, তখনই আপনি জাম্প করবেন এইখানে 38 নম্বরে। কি বলছে মোর স্ট্যান্ডিং অন দ্য মোস্ট ড্যাশ স্পেসিস অফ হুইলস, এখানে থাকবেন যে স্পেসিস অফ হুইলস, যে একটা প্রজাতি হুইলসের, ঠিক আছে, মোর স্ট্যান্ডিং ইন দ্য মোস্ট, যারা কি স্ট্যান্ডিং করছে ইন দ্য মোস্ট বেশিরভাগ, তাহলে এখানে দেখাবো ইন দ্য মোস্ট, এইটা দাগালে হবে মোস্ট স্ট্যান্ডিং, ঠিক আছে, স্পেসিফিক বা ওয়েল ও ইন দ্য মোস্ট, মোরের দরকার নাই, কালো করে দিচ্ছি, এইটা স্ট্যান্ডিং ইন দ্য মোস্ট ইন কি মধ্যে, মোস্ট কিছু একটা মধ্যে, হ্যাঁ, স্পেসিস অফ হুইলস। তারপর কি বলছে এখানে একটা শাল বলা হয়েছে, এই যে শালটা যখন বলবে তখন আমরা শালটা হাইলাইট দেখলেই শালটা হাইলাইট করবো, কারণ যখন শালটা বলবে তখন আমরা বুঝে ফেলবো যে এটা 39 নম্বর কোশ্চেন। সো এখানে কি বলছে ডলফিন স্ট্যান্ডিং অনলি দ্য ড্যাশ ড্যাশ ওয়াজ ইল, সো এখানে বলছে যে ডলফিন স্ট্যান্ডিং অনলি দ্য ড্যাশ কিছু একটার সাথে, অনলি দ্য ড্যাশ ওয়াজ ইল, ঠিক আছে, মানে কিছু একটার সাথে লাইগা ছিল, যে ডলফিনগুলা তারা কি অনলি দা এখানে অল হতে পারে, বা অনলি দা সমুদ্র হতে পারে, বা অনলি দা কি বলে সমুদ্রের কিনারা হতে পারে, ঠিক আছে। সো যেই জিনিস মানে ওরা বুঝাইছে যে ডলফিন যেটা স্ট্যান্ডিং অনলি দ্য ওয়াল, অনলি দ্য ড্যাশ ওয়াজিল, মানে কি ওয়াজিল মানে কি অসুস্থ ছিল, যেই ডলফিনটা অসুস্থ ছিল সেই ডলফিনটা কিছু একটার সাথে কি ছিল, কাছাকাছি ছিল নাকি, হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি ভাই। মানে ডলফিন স্ট্যান্ডিং অনলি দ্য ড্যাশ ওয়াজিল, ঠিক আছে, স্ট্যান্ডিং অর্থ ঠেকে থাকা বা পাশে থাকা বা দাঁড়াই থাকা, এটা দাঁড়াই থাকা না, মানে ঠেকাইয়া থাকা, ঠিক আছে, যেই ডলফিনটা অসুস্থ ছিল সে কিছু একটার সাথে ছিল, মানে কাছাকাছি ছিল, ঠেকাই ছিল। সো এখানে কি হতে পারে, ওয়াল নাকি সমুদ্রের তীর নাকি এরকম। সো এখানে যাই হবে, ওই যে 1200 একটা ওয়ার্ড আছে না, যে স্পেলিং মিস্টেকের, ওইগুলোর মধ্যে থেকে এখানে আসে, তো যার কারণে আপনার গেসিংটা আরও সহজ হয়ে যাবে যে এখানে কি হতে পারে এই টাইপের ওয়ার্ডগুলা, হ্যাঁ। তো তারপর বলছে কি ফার্দার রিডিং, এই শব্দটা হাইলাইট করব, যখন এই শব্দটা বলবে উচ্চারণ করবে স্পিকার, তখনই আমরা 40 নম্বর কোশ্চেন চলে আসবো। কি বলছে মেরিন ম্যামেলস অর্থ কি বলতে পারেন কেউ? ম্যামেলস অর্থ কি? ভাই স্তন্যপায়ী প্রাণী না? হ্যাঁ, স্তন্যপায়ী প্রাণী, মেরিন ম্যামেলস অ্যাশোর, ঠিক আছে, মানে গিভস ইনফরমেশন অ্যাবাউট স্ট্যান্ডিং মেরিন ম্যামলস অ্যাশোর, এই অ্যাশোর ওর দাগ দিব, ম্যামলসও দাগ দিব,
গিভস ইনফরমেশন, কিছু একটা তথ্য দেয়। অ্যাবাউট স্ট্যান্ডিং মানে কিছু একটা তথ্য দেয় যেটা কি, যেটা সম্পর্কে পাশে থাকা বা ঠেকে থাকা বা দাঁড়াইয়ে থাকা। স্ট্যান্ডিং অর্থ দেয়া ঠেকে থাকাই আর কি। ঠিক আছে, যে মেরিন ম্যামলস স্তন্যপায়ী প্রাণী, অ্যাশোর, ঠিক আছে, কর্নার, এখানে এটাও বলে দিছে কর্নার। অ্যাশোর অর্থ হচ্ছে যে আপনার সম্ভবত অ্যাশোর, কেউ কি জানে অ্যাশোর শব্দের অর্থটা কি? হ্যালো, অ্যাশোর শব্দের অর্থটা কি জানেন? SHORE। ভাইয়া তীরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরিন ম্যামলস, মেরিন যেই যা আছে আপনার, স্তন্যপায়ী প্রাণী আছে যেটা তীরের। আমাদের অ্যাশোর শব্দের অর্থ জানার দরকার নেই, এখানে কর্নার দেখলেই আমরা বুঝতে পারবো যে কর্নার, কর্নার কি হয়, মানে কোন কিসের, মানে সমুদ্রে কিসের কর্নার আসে একমাত্র, হয়তো বা তীরেরই কর্নার বা কোনো একটা আইসল্যান্ডের কর্নার, সেটা তো তীর টাইপেরই বা দ্বীপ। ঠিক আছে, সো মেরিন ম্যামলস অ্যাশোর কর্নার, মানে তীরের কোনো একটা কর্নারে থাকে। গিভস ইনফরমেশন অ্যাবাউট স্ট্যান্ডিং, যেটা কি কিছু একটা তথ্য দেয়। অ্যাবাউট ঠেকে থাকা, কিছু একটার সাথে ঠেকে থাকা একটা তথ্য দেয়। যাই হোক, গিভ ইনফরমেশন দরকার নেই, অ্যাবাউট স্ট্যান্ডিং। সো আমরা মোটামুটি আমাদের হাইলাইট কিওয়ার্ডগুলো হাইলাইট করা শেষ। এখন একটু আপনাদের ফিডব্যাক জানবো। আচ্ছা, এই পর্যন্ত যা দাগাইছি সবাই কি বুঝছেন? এভরিওয়ান একটু রেসপন্স করেন, মানে কোথায় কোথায় কিওয়ার্ডের জন্য দাগাবো আমরা, এইগুলা কি বুঝছেন এভরিওয়ান? জি ভাইয়া। বাকি বাকি বাকিরা কি বুঝছি? সবাই একটু কথা বলি। হ্যালো, না বুঝলে বলেন, তাহলে আমি আরো ভালোভাবে বোঝানোর ট্রাই করব। আপনাদের ফিডব্যাক তো জানা অনেক প্রয়োজন। যদি এইভাবে না বুঝেন তাহলে অন্যভাবে বোঝানোর ট্রাই করব। সবাই কি বুঝছি নাকি? আতিকুল ইসলাম ভাইয়া, মাহফুজ আহমেদ ভাইয়া, সবাই বুঝছি আমরা? জি জি ভাইয়া, কি পয়েন্ট এগুলো বুঝতে পারছি। ঠিক আছে, কি কিওয়ার্ড মানে হইলো কি, আপনি পুরো বাক্যটাকে হয়তোবা দুইটা বা তিনটা শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারতেছেন কিনা একদম সুন্দরভাবে, হুবহু অর্থ মিলাইয়া। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা এখন প্র্যাকটিসে চলে যেতে পারি নাকি? প্র্যাকটিস করব? হ্যাঁ ভাই, অডিও প্লে কর। আচ্ছা ঠিক আছে, আমার একটু বলবেন যে সাউন্ডটা ক্লিয়ার কিনা। Cambridge IELTS 9 by University of Cambridge ESOL examinations. Published by Cambridge University Press. This recording is copyright. CD1. আপনারা কি সবাই বুঝতে পারতেছেন কথাগুলা? জি জি ভাইয়া, জি ভাইয়া। ক্লিয়ার? হ্যাঁ আর একটা জিনিস সব সময় মনে রাখবেন যে লিসেনিং যখন শুনবেন, মানে তাড়াহুড়া করবেন না, প্লাস এই আপসেট হবেন না, স্ট্রেসফুল হবেন না। জাস্ট একটা প্লেজার লিসেনিং শোনা, মানে বুঝতে পারতেছি আমি একটা নেটিভ স্পিকারকে, অনেক মন থেকে অন্তর থেকে শুনবেন যে আসলে লোকটা কি বলতেছে। Like, forget about correcting all the questions in listening. Just remember that you have to understand their conversation rather than their, correcting your own answer word. সো আইএলসের ম্যাক্সিমাম ক্ষেত্রে ওরা আর কি আপনার কাছ থেকে জানার ট্রাই করবে যে আপনি আসলে বিদেশে বসে যে কোনো একটা মানুষের সাথে যে ইয়েস নো ভেরি গুড ছাড়াও দুই একটা ক্যাজুয়াল কথাবার্তা বলতে পারেন কিনা। জাস্ট এইটুকু আপনি যদি বলতে পারেন তাহলে আপনি 6। ঠিক আছে, অনেকে ভাবে যে 6 মনে হয় অনেক কঠিন, অনেক টাফ, অনেক ডিফিকাল্ট, অনেক ইংলিশ জানা লাগে, এইটা লাগে, ভোকাবুলারি জানা লাগে। প্লাস হ্যাঁ, ভোকাবুলারি অবশ্যই জানা লাগে। আইএলসের রিডিংয়ের ক্ষেত্রে অবশ্যই ভোকাবুলারি অনেক শিখতে হবে। ঠিক আছে, সো আপনি শুনতেছেন, অনেক সুন্দরভাবে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমার দরকার নাই ক্যান্সারগুলা 40টায় 5টা কারেক্টরের দরকার নেই, আমি জাস্ট শুনবো মন থেকে।
ঠিক আছে, ভালোভাবে শুনবো, দুনিয়ার শত চিন্তা ভাবনা আছে সবকিছু বের করে দিয়ে জাস্ট আমরা একটু সুন্দরভাবে শুনবো যে আসলে লোকটা যে প্যাক প্যাক করতেছে ও আসলে কি বুঝাইতে চাচ্ছে, ও কি বলতে চাচ্ছে। যেহেতু বলতেছি কিছু একটা ইম্পর্টেন্ট কিছু বলতেছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট ওদের কাছে না হলে আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। ঠিক আছে, দাপাদাপি করবো না, মানে লাফালাফি করবো না যে কি হইলো না হইলো আমি দুই তিনটা মিস করে ফালাইছি, বিষয়টা এরকম না। সব কথা একদম ক্যাজুয়াল কনভারসেশন। ওরা লিসেনিং এর ক্ষেত্রে এমন কোনো ওয়ার্ড বলে না যেটা আমরা জানি না, ম্যাক্সিমাম 96% ওয়ার্ড, ঠিক আছে, 96% ওয়ার্ডই আমরা জানি, লাইক ক্যাজুয়াল কনভারসেশন, যে হাই হ্যালো ইয়েস, ঠিক আছে, দিস ইজ দ্যাট ইজ হোয়ার ইজ ফ্রম হোয়ার, ট্রেন স্টেশন রেল স্টেশন, এই টাইপের ওয়ার্ডগুলো। সো এইখানে আমাদের সমস্যা কোথায়? আমরা সবাই তো লিসেনিংয়ে 7 পেতে পারি ইনশাল্লাহ। তো আচ্ছা ঠিক আছে, তাহলে শুনেন, সুন্দরভাবে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে, আর মাথার অন্যান্য চিন্তা বের করে দিয়ে জাস্ট এখানে ফোকাস করবেন যে কি বলতেছে লোকটা, শুনবো। হ্যাঁ, যদি এইটা ভালোভাবে শুনতে পারি যে লোকটা আসলে কি বলতেছে, এটা শুনতেও যদি ভালোভাবে পারি, বুঝতেও যদি ভালোভাবে পারি, অন্তর দিয়ে চিন্তা করি, বুঝি, ঠিক আছে, অন্তর দিয়ে শুনি, মানে ইংলিশে একটা কথা বলে যে লার্ন বাই ইয়োর হার্ট, মানে কি মেমোরাইজ করা, অনেক মুখস্থ করা, ঠিক আছে, এটা ওদের একটা ফ্রেজ টাইপের। সো লার্ন বাই ইয়োর হার্ট, লিসেন বাই ইয়োর হার্ট। যখন আপনি মানে অন্তর থেকে, অন্তর দিয়ে শুনতে পারবেন, তখন দেখা গেছে ওই কোশ্চেনটা আপনি তখন ধরতে না পারলেও একদম লাস্টে গিয়ে আপনি 40 মিনিট পর ওই কোশ্চেন অ্যান্সারটা করতে পারবেন। ঠিক আছে, ক্যাচ করতে হবে যে কি বলে, আমাদের কি চাইছে এই আর কি। ঠিক আছে, আমি প্লে করলাম অডিওটা। Test 1. You will hear a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 একদম ইজি না? শুনছেন সবাই, এভরিওয়ান? জি ভাই, প্রথমে তো ইজি বলে, পরে যে ফাস্ট বলে। পরে প্রথমের কথাগুলো তো সবারই মুখস্থ, ঠিক আছে, এই জন্য ইজি লাগে অনেক নাকি। আর যাই হোক, এখন সবাই খাতা কলম নেন, আজকে টেস্ট করবেন। সবাই খাতা কলম নেন, আমি আপনাদেরকে 3 থেকে 4 মিনিটের মতো টাইম দিচ্ছি। সবাই খাতা কলম পেন্সিল যা আছে নিয়ে 1 থেকে 40 পর্যন্ত লিখবেন। 1 2 3 4 5 6 7 এরকম 40 পর্যন্ত লিখবেন, একটু একটু গ্যাপ রেখে যাতে 3টা ওয়ার্ড মাঝখানে ঢুকাতে পারেন। সো আপনাদেরকে টাইম দিচ্ছে, আপনারা একটু টাইম নেন, আর ওই খাতা কলম আশেপাশে যেখান থেকে অ্যারেঞ্জ করে বসেন। 3 মিনিট টাইম দিলাম।
সবাই কি খাতা কলম নিছি এবং লেখছি? জি সবাই? জি ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে শুনেন আর অ্যান্সার করেন। To transfer your answers to an answer sheet. Now turn to section 1. Section 1. You will hear a man phoning to inquire about a job vacancy. First, you have some time to look at questions 1 to 4. You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good evening, King's Restaurant. Good evening. I'm ringing about the job I understand you have vacant. Oh, yes. The job vacancy is at a restaurant, so a restaurant has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 4. Good evening, King's Restaurant. Good evening. I'm ringing about the job I understand you have vacant. Oh, yes. I'd like to find out a few more details, if I may. Yes, of course. Can I take your name? It's Peter Chin. Okay, Peter. Well, if you want to ask about the job, and then if we're both still interested, we could arrange for you to come for an interview. Great, thanks. I'm afraid I missed the advert for the job, but heard about it from a friend. That's no problem at all. What would you like to know? Well, what sort of work is it? Washing up? It's answering the phone. Oh, right, fine. And not waiting at table. That'd be good. And how many nights a week would it be? Well, we're really only busy at the weekend. So, 2 nights? 3, actually, so it would work out at 12 hours a week. That'd be fine. It wouldn't interfere with my studies. Are you at the university? Yes, first-year physics student. Oh, right. And because I'm not an EU national, would I need a work permit? Yes, you would. Just get your tutor to sign it. That wouldn't be a problem if I were to get the job. Where exactly is the restaurant? Well, we have 2 branches. The one we're recruiting for is in Hillsdon Road. I don't know that. How do you spell it, please? It's HILLSDUNNE Road. Got that. Thanks. Is it near a bus stop? Yes, the nearest one would probably be just beside the library. Oh, yes, I know it. That'd be fine for me. And could I ask about the pay? হ্যালো, জি ভাইয়া। আচ্ছা, এখানে এখানে ধরতে পারছেন সবাই? কয়টা ধরতে পারছেন 3টার মধ্যে? এটাই ধরতে পারছি। 3টার মধ্যে প্রথমটা কি 3 নাইট হবে? না, এখানে কি বলছে যে টাইপ অফ ওয়ার্কস, কিন্তু ওরা লিসেনিং এ কি বলছে শুনছেন? যে সোর্স অফ ওয়ার্ক। এটা আনসার। এটা আনসার হবে যে টাইপস অফ ওয়ার্ক। দাঁড়ান এক সেকেন্ড, টাইপস অফ ওয়ার্ক ওরা বলছে অ্যানসারিং দ্য ফোন, মনে হয় সম্ভবত বলছিল। কে কোনটা লিখছেন? হ্যাঁ, ঠিক আছে। সো ওরা কিন্তু এখানে একটা করছে, ওরা সিনোনিম ইউজ করছে এখানে। ওরা কিন্তু টাইপ অফ ওয়ার্ক বলে নাই ডাইরেক্টলি, ওরা বলছে সোর্স অফ, মানে সোর্স অফ ওয়ার্ক। ঠিক আছে, বুঝছেন তো বিষয়টা?
তারপর 3 নাম্বারটা দেখি, এখানে বলছে নিয়ারেস্ট বাস স্টপ, এখানে কি বলছে নেক্সট টু। হ্যাঁ, কিন্তু এই মাত্র যেটা শুনলাম ওরা বললো যে বি সাইড অর্থে কি পাশে, নেক্সট টু অর্থ সেম কিন্তু। সো এরকম জিনিসগুলো মাথায় রাখতে হবে যে নেক্সট টু দেখছি মানে নেক্সট টুই বলবে, যখন শুনবো যে কখন নেক্সট টু বলে ওই পর্যন্ত শুই না তারপর লিখবো, তাইলে কিন্তু আপনি নেক্সট টু কোনোদিনও পাইবেন না খুঁজে, ঠিক আছে? দেখা যায় 40টা অ্যান্সার শেষ হয়ে যাবে, তারপর আপনি নেক্সট টু পাবেন না। সো এইটা মাথায় রাখবেন যে নেক্সট টু এর মানে বি সাইড, এরকম ওরা সিনোনিম ইউজ করে। ঠিক আছে, তাহলে কন্টিনিউ। We're offering £4.45 an hour. That's very good. My last job was £3.95 an hour. আচ্ছা Before you hear the rest of the conversation, you have some time to look at questions 5 to 10. আর 4 নাম্বারটা কি ধরতে পারছেন আপনারা, নাকি আবার পিছনে দিব? জি ভাইয়া, ঠিক আছে। ওকে, এখন 5 থেকে 10 পর্যন্ত দেখেন কি দেওয়া আছে এখানে। এক্সট্রা পে হোয়েন ইউ ওয়ার্ক অন, এক্সট্রা পেমেন্ট করবে যখন ইউ ওয়ার্ক অন থেকে একটা দিনে বা নির্দিষ্ট কোন দিনে। তারপরে কি ট্রান্সপোর্ট হোম, হোয়েন ইউ দরকার নেই, ট্রান্সপোর্ট হোম ওয়ার্ক, কোনো একটা কাজের সময় ট্রান্সপোর্ট করবে, যে কোনো একটা কাজ বলে। কোয়ালিটিস রিকোয়ার্ড, কোয়ালিটিস লাগবে, কি কোয়ালিটি, একটা কোয়ালিটি বলবে ভালো, আবার Now অ্যাবিলিটি। listen and answer questions 5 to 10. We feel it's pretty good, and we also offer some good fringe benefits. Really? Well, we give you a free dinner, so you eat well. Right. Better than hostel food. We certainly hope so. And we also offer extra pay for working on national holidays. Oh, that's a really good perk, isn't it? Yes, we think so. And then, because of the difficulties of getting public transport, if you're working after 11 o'clock, we drive you home. Oh, that's good to know. Well, we'd certainly be interested in inviting you for an interview, if you're still interested. Oh, yes, certainly. Could I just also ask what qualities you're looking for? কোয়ালিটিস, Well, for this particular job, we want a clear voice, which you obviously do have, Thanks. and you must be able to think quickly, you know. Well, I hope I... So, when could you come in for an interview? We're actually quite quiet tonight. Sorry, I couldn't come tonight. Or tomorrow, I'm afraid. Thursday's okay. That'd be 22nd of October? Fine, after 5 p.m.? Yes, fine. Would 6 o'clock be okay? Perfect. And could you bring along the names of 2 referees? Yes, that's fine. No problem. Good. I look forward to seeing you. Oh, by the way, who should I ask for? Oh, yes, of course. Sorry. My name is Samira Manuja. Can you spell that, please? Manuja. Okay. I've got that. Thanks very much. Look forward to seeing you later on, then. That is the end of section 1. You now have half a minute to check your answers. আর সবার উদ্দেশ্যে আর একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো কি আপনার যখনই একটা সেকশন চলে যাবে ওইটা নিয়ে আর কোনো প্যারা নেওয়ার দরকার নেই, ওটা গেছে তো গেছে, ঠিক আছে, ওটা ওটা কখনো ফিরে আসবে না। সো আপনি দেখবেন যে সেকেন্ড সেকশনটা একটু ভালো করে ট্রাই করবেন, ভালোভাবে পড়বেন। যখনই বলবে যে আপনার কাছে হাতে 1 মিনিট আছে, আপনি এই কোশ্চেনগুলো আবার দেখেন বা স্পেলিং মিস্টেক দেখবেন, তখন ওইগুলো দেখবেন না, না দেখে আপনি সেকেন্ড সেকশনে চলে যাবেন। ওইটা যেটা গেছে গেছে, ওইটা নিয়ে আর প্যারা নেওয়ার দরকার নেই, বাস শেষ। ওইটা গেছে, ওরকম 2টা 3টা বা 4টা না হইলেও আপনি 7 পেতে পারেন। টোটাল তো আপনাকে 30টা কারেক্ট করতে হবে, তো সাইডে দেন না, 2টা 3টা 4টা সাইডে দেন, না ধরতে পারলে না বুঝতে পারলে 3টা সাইডে দেন, বাকি এক সেকশন থেকে আবার না হয় 3টা ছাড়লেন, আবার লাস্টের থেকে 3টা 3 না হয়, তাও আপনার 31টা হইলো 7। এই কোশ্চেনগুলো দেখেন এখন।
turn to section 2. Section 2. You will hear part of a radio programme about the opening of a new local sports shop. First, you have some time to look at questions 11 to 16. Now listen carefully and answer questions 11 to 16. Now we go to Jane, who is going to tell us about what's happening in town this weekend. Right, thanks Andrew. And now on to what's new. And do we really need yet another sports shop in Bradcaster? Well, most of you probably know Sports World, the branch of a Danish sports goods company that opened a few years ago. It's attracted a lot of custom, and so the company has now decided to open another branch in the area. It's going to be in the shopping centre to the west of Bradcaster, so that will be good news for all of you who found the original shop in the north of the town hard to get to. I was invited to a special preview, and I can promise you, this is the ultimate in sports retailing. The whole place has been given a new minimalist look with the company's signature colours of black and red. The first 3 floors have a huge range of sports clothing as well as equipment, and on the top floor there's a cafe and a book and DVD section. You'll find all the well-known names as well as some less well-known ones. If they haven't got exactly what you want in stock, they promise to get it for you in 10 days. Unlike the other store, where it can take up to 14 days. They cover all the major sports, including football, tennis and swimming. But they particularly focus on running, and they claim to have the widest range of equipment in the country. As well as that, a whole section of the 3rd floor is devoted to sports bags, including the latest designs from the States. If you can't find what you want here, it doesn't exist. Before you hear the rest of the programme, you have some time to look at questions 17 to 20. Now listen and answer questions 17 to 20. কোশ্চেনগুলো আবার একটু দেখেন তখন স্কুলিং এর জন্য কি বলছে। বুঝতেছেন তো, বুঝতেছেন? জি ভাইয়া। দুইটা অ্যান্সার করতে পারছি। সমস্যা নাই। The shop will be open from 9 a.m. this Saturday, and if you go along to the opening, then you'll have the chance to meet the national 400 metres running champion, Paul King, who's coming along to open the shop. And he will be staying around until about midday to chat to any fans who want to meet him and sign autographs. Then there will be a whole range of special attractions all weekend. There will be free tickets for local sporting events for the first 50 customers, and also a special competition open to all. Just answer 15 out of 20 sports questions correctly to win a signed copy of Paul King's DVD, Spring Tips, while the first person to get all the questions correct gets a year's free membership of the Bradcaster Gym. All entrants will receive a special sports calendar with details of all Bradcaster fixtures in the coming year. One of the special opening offers is a fitness test.
a complete review of your cardiac fitness and muscle tone, actually done in the shop by qualified staff. This would normally cost £30, but is available at half price for this month only. There are only a limited number of places available for this, so to make a booking, phone 560-341. In addition, if you open an account, you get lots more special offers, including the chance to try out equipment at special open evenings. That is the end of section 2. You now have half a minute to check your answers. Now turn to section 3. Section 3. Two overseas students called Spiros and Hiroko have just finished the first semester of their university course. They are discussing with their English language teacher how they coped with the course. First, you have some time to look at questions 21 to 25. Now listen carefully and answer questions 21 to 25. Before we start, Spiros and Hiroko, thanks for coming in today to talk about your recent study experiences, and congratulations to you both in doing so well in your first semester exams. Thank you. I'd like to discuss with you the value of the English for Academic Purposes course you did here last year before starting your university course. Spiros, if I could start with you, what parts of the program have now proved to be particularly valuable to you? I think that having to do a seminar presentation really helped me. For example, a couple of weeks ago in our marketing subject, when it was my turn to give a presentation, I felt quite confident. Of course, I was still nervous, but because I had done one before, I knew what to expect. Also, I know I was well prepared, and I had practiced my timing. In fact, I think that in relation to some of the other people in my group, I did quite a good job, because my overall style was quite professional. What about you, Hiroko? That's interesting. In my group, I was really surprised by the way the students did their presentations. They just read their notes aloud. Can you believe that? They didn't worry about their presentation style or keeping eye contact with their audience. And I remember that these things were really stressed to us in the course here. So, how did you approach your presentation, Hiroko? Well, to speak frankly, I read my notes too. At the time, it was a relief to do it this way, but actually, when I had finished, I didn't feel any real sense of satisfaction. I didn't feel positive about the experience at all. That's a pity. You know, although I was pleased with my presentation, I am not so pleased with my actual performance right now in the tutorials. During the whole semester, I've not said anything in our tutorial discussions. Not a word. Really, Spiros? Why's that? Do the other students talk too much? It's partly that, but it's mostly because I have had no confidence to speak out. Their style of speaking is so different. It's not the style we were used to during the course. They use so many colloquialisms. They're not very polite, and sometimes there seems to be no order in their discussion. Also, they are very familiar with each other, so because they know each other's habits, they can let each other into the discussion. You're right, Spiros. I've experienced that too. Before you hear the rest of the conversation, you have some time
to look at questions 26 to 30. Now listen and answer questions 26 to 30. For most of this semester, I've said absolutely nothing in tutorials. But recently, I've been trying to speak up more, and I just jump in. And I've noticed an interesting thing. I've noticed that if they thought my point was interesting or new, then the next time they actually asked for my opinion. And then it was much easier for me to be part of the discussion. Oh, that's great, Hiroko. I hope that happens for me next semester. I'll have to work hard to find some interesting points. What helped you to find these ideas? I think that one thing that helped me with this was the reading. I've had to do so much reading this semester just to help me make sense of the lectures. At first, I couldn't understand what the lectures were talking about, so I had to turn to the books and journals. Every night I read for hours, using the lists of references that were given, and I made pages of notes. At breakfast, I read and read my notes again. This habit has helped me to follow the ideas in the lectures, and it's also given me some ideas to use in the tutorials. But I did so much reading anyway. I don't think there's any time left over for anything extra. My reading speed is still quite slow, though I'm much better at dealing with vocabulary than I used to be. What else do you think we could add to the course program to help with this reading problem? There's not really anything because it's my problem. I remember we were given long articles to read. We didn't like that, but now I realize that reading those long articles was good preparation for the things I need to read now. Also, in class, we regularly had speed reading tasks to do, and we kept a record of our reading speed, so the teachers were encouraging us to work on that. That's true, Spiros, but what we read could have been different. Sometimes in the English class, I felt frustrated when I had to read articles about the environment or health or education, because I wanted to concentrate on my own field, but we didn't read anything about engineering. So I think I wasted some time learning vocabulary I didn't need. But surely the strategies you were taught for dealing with that vocabulary were helpful? Yes, but psychologically speaking, I would have felt much better working on reading from my own field. What do you think, Spiros? Oh, I agree. That would have helped my confidence too, and I would have been more motivated. It was good, though, that we could work on our own topics when we wrote the research assignments. Okay, let's move on to writing now. That is the end of section 3. You now have half a minute to check your answers. Now turn to section 4. Section 4. You will hear part of a lecture about a problem related to the behaviour of certain sea creatures. First, you have some time to look at questions 31 to 40. আচ্ছা ভাই 31 থেকে 40 পর্যন্ত কতটুকু সময় দিবে ম্যাক্সিমাম? প্রশ্ন দেখার জন্য নাকি? হ্যাঁ, কত 30 সেকেন্ড?
Now listen carefully and answer questions 31 to 40. Good afternoon, everyone. Well, with some of you about to go out on field work, it's timely that in this afternoon's session I'll be sharing some ideas about the reasons why groups of whales and dolphins sometimes swim ashore from the sea right onto the beach and, most often, die in what are known as mass strandings. Unfortunately, this type of event is a frequent occurrence in some of the locations that you'll be travelling to, where sometimes the tide goes out suddenly, confusing the animals. However, there are many other theories about the causes of mass strandings. The first is that the behaviour is linked to parasites. It's often found that stranded animals were infested with large numbers of parasites. For instance, a type of worm is commonly found in the ears of dead whales. Since marine animals rely heavily on their hearing to navigate, this type of infestation has the potential to be very harmful. Another theory is related to toxins or poisons. These have also been found to contribute to the death of many marine animals. Many toxins, as I'm sure you're aware, originate from plants or animals. The whale ingests these toxins in its normal feeding behavior, but whether these poisons directly or indirectly lead to stranding and death seems to depend upon the toxin involved. In 1988, for example, 14 humpback whales examined after stranding along the beaches of Cape Cod were found to have been poisoned after eating tuna that contained saxitoxin, the same toxin that can be fatal in humans. Alternatively, it has also been suggested that some animals strand accidentally by following their prey ashore in the confusion of the chase. In 1995, David Thurston monitored pilot whales that beached after following squid ashore. However, this idea does not seem to hold true for the majority of mass strandings, because examination of the animal's stomach contents revealed that most had not been feeding as they stranded. There are also some new theories which link strandings to humans. A growing concern is that loud noises in the ocean cause strandings. Noises such as those caused by military exercises are of particular concern and have been pinpointed as the cause of some strandings of late. One of these, a mass stranding of whales in 2000 in the Bahamas, coincided closely with experiments using a new submarine detection system. There were several factors that made this stranding stand out as different from previous strandings. This led researchers to look for a new cause. For one, all the stranded animals were healthy. In addition, the animals were spread out along 38 kilometers of coast, whereas it's more common for the animals to be found in a group when mass strandings occur. A final theory is related to group behavior, and suggests that sea mammals cannot distinguish between sick and healthy leaders, and will follow sick leaders, even to an inevitable death. This is a particularly interesting theory, since the whales that are thought to be most social, the toothed whales, are the group that strand the most frequently. The theory is also supported by evidence from a dolphin stranding in 1994. Examination of the dead animals revealed that, apart from the leader, all the others had been healthy at the time of their death. Without one consistent theory, however, it is very hard for us to do anything about this phenomenon except to assist animals where and when we can. Stranding networks have been established around the world to aid in rescuing animals and collecting samples from those that could not be helped. I recommend John Connor's Marine Mammals Ashore as an excellent starting point if you're interested in finding out more about these networks or establishing one yourself. That is the end of section 4. You now have half a minute to check your answers. হ্যালো, কে কয়টা ধরতে পারছেন সবাই?
ঠিক আছে, আমি অ্যান্সারটা দিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেখেন শো করে কিনা। একটু মিলাই নেন তো কার কয়টা হয়েছে। দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না? না। এবার দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। মিলাই নেন তো কার কয়টা হয়েছে। সবার কি মিলানো শেষ? আর একটু। জি ভাইয়া, আমার 18টা হয়েছে। আপনি কি ফার্স্ট অ্যাটেম্প করছেন নাকি? আচ্ছা ঠিক আছে ভাই, রেস্ট নেন তাহলে, আমিও বসে উঠলাম। হ্যালো, জি, লিসেনিং আমি ফার্স্ট অ্যাটেন্ড করছি। তাহলে ঠিক আছে, সমস্যা নেই। 18 তো ভালোই আপনার। বিগিনার লেভেল 18 তো ভালোই। বাকি ভাই 11টা হয়েছে। মাত্র 11টা? জি ভাই, মানে কোশ্চেন এমসিকিউ তো ভাই হারাই গেছে ভাই। আচ্ছা, হারাই গেলে 20 থেকে 30 পর্যন্ত আমার মাত্র 2টা হয়েছে, কিছু প্রথম হয়েছে। হারাই গেলে দেখা গেছে কি ওই 2টা বাদ দিয়ে তারপর সামনেরটা ক্যাচ করার ট্রাই করবেন। ঠিক আছে, 2টা গেলে সমস্যা নেই, 2-1টা গেলে তো কয়টাই বা গেল, 4টা 5টা সাইডে গেলেও সমস্যা নেই, 10টা গেলেও ভুল গেলেও সমস্যা নেই। 10টা ভুল গেলেও তো 7 তোলা যায়, 30টা থাকে বাকি। 30টা স্পেলিং মিস্টেক হয় না যদি 1200 ওয়ার্ডগুলো পড়ে। যাই হোক, বেশি বেশি প্র্যাকটিস করবেন সবাই, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে সব সমস্যার সমাধান। আর কারো কোনো কোশ্চেন্স আছে যে কোনো মডিউল নিয়ে?